দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার কাছে যা আছে সব নিয়ে যান। তাও আমার কোনো ক্ষতি করেন না। তোমার মতো এমন সুন্দরী মেয়েকে এভাবে টাকা নিয়ে ছেড়ে দেয় কিভাবে বলো? তোমাকে দেখলে তো যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আর সেখানে তো আমি একটা খারাপ ছেলে। আর তোমাকে ছেড়ে দিব ভাবলে কিভাবে? আপনার হাত জোর করে বলছি, আমার সর্বনাশ করবেন না। আপনার যত টাকা লাগে আমাকে বলেন, আমি দিয়ে দিব। কিন্তু আমার ক্ষতি করেন না। আদিবা আদিত্যর কাছে হাত জোড় করতে লাগলো আর কান্না করতে লাগলো। আদিত্য আদিবার কোনো কথা না শুনে ঝাঁপিয়ে পড়ল। এক এক করে আদিবার শরীর থেকে সবকিছু খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবার সারা শরীর চুমুতে ভরিয়ে দিল। আদিবা আদিত্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো আর কান্না করতে লাগলো। কিন্তু আদিবার কান্না আদিত্যর কানে পৌঁছালো না। আদিত্য নিজের মতো করে আদর করতে লাগলো। আদর করা শেষ করে আদিত্য আদিবার ব্যাগ থেকে টাকা সাথে আদিবার গলার থেকে চেন টান দিয়ে নিয়ে নেয়। তারপর আদিত্য দৌড়ে আদিবাকে রেখে পালিয়ে গেল। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো। হঠাৎ করে আদিবা কারো ডাকাডাকিতে চোখ খুলে দেখে ওর আম্মু বলে উঠল। আদিবা, এই আদিবা, আবার কান্না করছিস? আদিবা খাট থেকে উঠে শক্ত করে জড়িয়ে ধরলো ওর আম্মুকে। ওর আম্মু পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। মা, আমার কান্না করিস না। এই জুনিয়রকে যদি কোনো দিন খুঁজে পাই, ওর এমন হাল করব না। আম্মু, আমি আর নিতে পারছি না। এই এক স্বপ্ন বারবার কেন আমার চোখের সামনে আসছে? আমি তো ওই রাতটাকে ভুলে যেতে চাই, তাও কেন বারবার স্বপ্ন হয়ে আমাকে মনে করিয়ে দিচ্ছে। তুই এটা নিয়ে বেশি ভাবিস জন্য এমন হয়। তোকে কতবার বললাম ওইসব নিয়ে ভাবিস না। যা হবার হয়ে গেছে। তুই যে বেঁচে আসোস, এটাই তো অনেক। আমার একমাত্র মেয়ে তুই। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বেঁচে থাকতাম বল? আম্মু, আমি একটা ধর্ষিতা মেয়ে। আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া মনে হয় ভালো ছিল। প্লিজ, এসব কথা রাখ। অফিসে যাবি না? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়। আদিবা ওর আম্মুকে ছেড়ে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে আদিত্য সকালে ঘুম থেকে উঠে গোসল করে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে নিল। আদিত্যর ছোট বোন এসেছে। আদিত্যকে বলল। ভাইয়া, রান্না শেষ, খাবার খেয়ে বের হ। আদিত্য ওর বোনের কথা শুনে ওর বোনের সাথে যেতে লাগলো। আদিত্যর বোন একটা পাটি মাটিতে বিছিয়ে আদিত্যকে বসতে দিল। আদিত্য বসলে আদিত্যর বোন আতিয়া খাবার বেড়ে দিল। আদিত্য খাবার প্লেটটা হাতে নিয়ে ওর বোনকে খাওয়াই দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আদিত্য বলল। বুনু, তুমি ঘরে থেকো। দরকার ছাড়া দরজা খুলো না। আমি বাসায় আসলে তোকে নিয়ে ঘুরতে যাবো, আচ্ছা? আচ্ছা ভাইয়া। আদিত্য বাড়ি থেকে বের হয়ে 10 মিনিট হেঁটে বাস কাউন্টারে গিয়ে লোকাল বাসে উঠে বসলো। 20 মিনিট পর বাস থেকে নেমে রিক্সা নিয়ে সোজা অফিসের সামনে গিয়ে নেমে তাড়াতাড়ি করে অফিসের ভিতরে ঢুকে পড়লো। ভিতরে গিয়ে দেখে অনেকজন দাঁড়িয়ে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আদিত্য ওদের সাথে দাঁড়ালো। সবাই এক এক করে ইন্টারভিউ দিতে লাগলো। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আদিত্যর সময় চলে আসলো। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে আদিত্যর পা একদম ব্যথা হয়ে গেছে। তারপর নিজেকে ঠিক করে ক্যাবিনের সামনে গিয়ে বসলো। বলল। আসতে পারি ম্যাম? হুম, আসুন। আদিত্য ভিতরে গিয়ে আদিবাকে দেখে চমকে গেল। আদিত্যর হাত পা কাঁপতে লাগলো। আদিব্বা আদিত্যকে বসতে বলল। আদিত্য বুঝতে পারছে না বসবে নাকি দৌড়ে পালিয়ে যাবে। আদিত্যকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিবা বলল। কি ব্যাপার, বসছেন না কেন? বসেন। আদিত্য ঢোক গিলতে গিলতে চেয়ার টেনে বসলো। আদিবার দিকে কাগজপত্র দিয়ে দিল। আদিবা দেখে বলল। আপনি দেখছি অনেক ভালো স্টুডেন্ট। তা এই চাকরি কেন করতে আসলেন? আপনার তো আরো পড়া বাকি আছে। এই অল্প বয়সে চাকরি নিতে এসেছেন? আমার চাকরিটা দরকার, তাই এই বয়সে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। বুঝলাম। আমার একজন বিশ্বস্ত মানুষ লাগবে, যে আমার আশেপাশে সব সময় থাকবে, আমাকে প্রোটেক্ট করবে, আর সাথে আমার হাত কাজগুলো করে দিবে। আচ্ছা। আদিবা আদিত্যকে অনেক ধরনের প্রশ্ন করতে লাগলো। আদিত্য ভয়ে ভয়ে প্রশ্নের সবগুলো উত্তর দিতে লাগলো। আদিবা আদিত্যকে বলল। আচ্ছা, আপনি তাহলে আসতে পারেন। আদিত্য আর কোনো কথা না বলে সালাম দিয়ে সোজা বের হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আদিত্য হেঁটে বাস স্ট্যান্ডে চলে গেল। বাসের অপেক্ষায় বসে থাকলো। আদিত্য বাস কাউন্টারের সামনে বসে ভাবতে লাগলো। হায় আল্লাহ, এ আমি কি করছি? যদি কোনোদিন ধরা পড়ে যাই তাহলে আমাকে মেরে ফেলবে। আর ভাগ্যক্রমে তার অফিসে ইন্টারভিউ দিতে গেলাম। যদি সেই দিন
কালো মাস্ক পরা না থাকতো তাহলে তো আমাকে চিনে ফেলতো। আদিত্য কথা ভাবতে লাগলো। বাস আসলে আদিত্য ভাবনার জগৎ থেকে বের হয়ে বাসে উঠে বসলো। জ্যাম থাকায় 1 ঘন্টা পর বাস থেকে নেমে পায়ে হেঁটে চলে গেল বাসায়। বাসায় গিয়ে দরজা নক করতে লাগলো। আতিয়া, বুনু কই? তুমি ঘুমিয়ে গেছো নাকি? আদিত্য দরজা হালকা ধাক্কা দিলেই সাথে সাথে দরজা খুলে গেল। আদিত্য অবাক হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকে আদিত্য যেন থমকে গেল। আদিত্য দৌড়ে গিয়ে ওর চাচাতো ভাইকে লাথি দিয়ে ফেলে দিল। আদিত্য ওর বোনের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। গলা ফাঁস থেকে আতিয়াকে নামিয়ে খাটে শুয়ে দিয়ে মুখে ডাকতে লাগলো। এই বুনু, বুনু, এই বুনু উঠো না। এই বুনু, কথা বলছো না কেন? উঠো না। আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য ওর চাচাতো ভাইয়ের দিকে তাকাতেই ওর চাচাতো ভাই দৌড়ে পালাতে যাবে। তখনই আদিত্য ওর বোনকে দেখে দৌড়ে গিয়ে ওর চাচাতো ভাইকে ধরে মারতে লাগলো। ওর চাচাতো ভাই চিৎকার করে সবাইকে ডাকলে সবাই দৌড়ে আসে। আদিত্য রান্নাঘরের বটি নিয়ে এসেছে। সোজা ওর চাচাতো ভাইকে কোপাতে লাগলো। এইটা দেখে সবাই ভয়ে কেঁপে উঠলো। আদিত্য ওর চাচা চাচি আদিত্যকে থামানোর চেষ্টা করলো। আমাকে ছাড়েন। আপনার ছেলেকে আমি মেরে ফেলবো। আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে, আর আমি ওকে ছেড়ে দিব ভাবলেন কিভাবে? আদিত্য ওর চাচাতো ভাইকে আরেকটা কোপ দিতে যাবে, সাথে সাথে পুলিশ এসে আদিত্যকে ধরলো। আদিত্য চিৎকার করে কান্না করতে করতে বলল। স্যার, আমাকে ছেড়ে দেন। আমি ওকে মেরে ফেলবো। ওই আমার ছোট বোনকে মেরে ফেলেছে। আমি ওকে ছাড়বো না। সবাই রুমের ভিতরে গিয়ে আতিয়ার মৃত দেহ দেখে পুলিশরা আতিয়াকে আর আদিত্যকে নিয়ে চলে গেল। আর আদিত্যর চাচাতো ভাইকে হসপিটালে পাঠিয়ে দিল। আদিত্য আতিয়ার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর আতিয়াকে জড়িয়ে ধরে বলল। এই বুনু, উঠো না। এভাবে চোখ বন্ধ করে আসো কেন? বুনু, চোখ খুলো দয়া করে। আমাকে ছেড়ে চলে যেতে পারো না? আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। 5 বছর পর আদিত্য জেল থেকে বের হয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। আদিত্য সারা মুখে দাড়ি দিয়ে ভরে গেছে। আদিত্যকে চেনা যাচ্ছে না। আদিত্য জেলখানা থেকে সোজা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে ঘরের টিলাগুলো ঝোল ধরে গেছে। সারা বাড়ি জঙ্গল দিয়ে ভরে গেছে। আদিত্যকে দেখতে সবাই এসেছে। সবাই আদিত্যকে দেখে নানা ধরনের কথা বলতে লাগলো। আদিত্য দরজা খুলে ভিতরে ঢুকে দেখে মাকড়সার জাল দিয়ে রুম ঢেকে গেছে। আদিত্য মাকড়সার জালগুলো সরিয়ে আতিয়ার ছবিটা আলমারি থেকে বের করে হু হু করে কেঁদে উঠল আর বলতে লাগলো। আমার জন্য আজ তোমাকে হারিয়ে ফেললাম। কথায় আছে না, অন্যর সাথে অন্যায় করলে নিজের সাথে হয়। সেদিন যদি আমি ওই ভুলটা না করতাম, আজ এমনটা হয়তো হতো না। আমার পাপের শাস্তি তোকে পেতে হলো রে বোন। আমাকে তুই ক্ষমা করে দিস। আদিত্য কথাগুলো বলে অঝোর ধারায় কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে ব্যাগের ছবিটা নিয়ে দরকারি কাগজপত্র তুলে কিছু শার্ট প্যান্ট তুলে বের হয়ে গেল। সবাই আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য 10 মিনিট হেঁটে বাস কাউন্টারে চলে গেল। বাসে উঠে ঢাকা চলে আসলো। আদিত্যর অনেক ক্ষুধা লাগলে পকেট থেকে 20 টাকা বের করে কলা পাউরুটি কিনে খেতে লাগলো। খাওয়া শেষ করে আদিত্য ফোন বের করে একজনকে কল দিল। কল রিসিভ হইলে ওই পাশ থেকে বলল। কে? ভাই, আমি আদিত্য। এটা তো আপনার নাম্বার, আপনি চিনতে পারছেন না? রাকিব চোখ ডোলে ফোনের দিকে তাকিয়ে বলল। ও আদিত্য, তুমি? ঘুমের ভিতরে নাম্বার দেখি নাই। আচ্ছা, তুমি কি সাড়া পেয়েছো? জি। তুমি এখন কোথায় আছো? জি, আমি বাস কাউন্টার থেকে নেমেছি। একটা দোকানে বসে আছি। আচ্ছা, তুমি বাস কাউন্টারের আশেপাশে থাকো, আমি মানুষ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। আদিত্য বাস কাউন্টারের সামনে গিয়ে বসলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদিত্যকে কল দিলে আদিত্য রিসিভ করলে 2জন লোক এসে আদিত্যকে নিয়ে গেল। আদিত্যকে একটা বিশাল বড় বাড়ির সামনে নিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দিল। আদিত্য গেট দিয়ে ঢুকে রাকিবকে কল দিলে রাকিব রিসিভ করে বলল। সদর দরজার কাছে আসো। আপনি কোথায়? আমি বসার ঘরে আছি, তুমি আসো। আদিত্য কলটা কেটে সদর দরজার কাছে গিয়ে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। আদিত্যকে দেখে মেয়েটা ভিতরে নিয়ে গেল। ভিতরে যেয়ে রাকিব এসে হ্যান্ডশেক করলো। আদিত্যকে নিয়ে বসার ঘরে গেল। আদিত্যকে রাকিব ওর আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিতে যাবে। আদিত্য চমকে উঠল। আদিত্য কিছু বলার আগে রাকিবের আম্মু রাহেলা বেগম বলল। তুমি আমার ছেলেকে জেলের ভিতর অনেক যত্ন রেখেছিলে। তোমার কথা অনেক শুনেছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তোমার সব ঘটনা শুনছি। সত্যি তোমার সাথে খুব খারাপ হয়েছে। আজ থেকে তুমি আমার এখানে থাকবে আর নিজেকে এখনই একা ভাববো না। আজ থেকে আমরা তোমার আপনজন। রাহেলা বেগমের কথা শুনে আদিত্যর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হইলে চোখ মুছে বলল।
আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। রাকিব ভাইয়ার থেকে শুনেছিলাম আপনাদের কথা। আসলে আপনারা অনেক ভালো মানুষ। আচ্ছা রাকিব, তুমি যাও, আদিত্যকে রুম দেখিয়ে দাও। আচ্ছা আম্মু। আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। আদিত্য পিছন মুড়ে আরেকবার রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। আদিত্যকে রুমে নিয়ে গেল। রাকিব বলল, রুম তোমার পছন্দ হয়েছে? ভাইয়া আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন। ভাইয়া, আমাকে কি এত বিশ্বাস করা ঠিক হচ্ছে? দেখ আদিত্য, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমি তোমায় বলছিলাম তুমি আমার ছোট ভাই। তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। আমি তোমার সাথে 2 বছর থাকছি। আমি এই 2 বছরে তোমাকে যতটা চিনেছি, তুমি মানুষটা অসাধারণ। শোনো, ফ্রেশ হয়ে নাও, বাইরে বের হবো। তোমার মুখের কি অবস্থা হয়েছে! চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, পোশাক কিনতে হবে। একদম পাগল পাগল দেখা যাচ্ছে তোমায়। ভাইয়া, আমার জন্য এত খরচ করতে হবে না। আপনি আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমাকে একটু একটা কাজ দিলে আর কিছু চাই না। এত কথা বলো না। 2 বছরে বুঝে গেছো আমার রাগ উঠে যায়, যার কারণে 2 বছর জেলও খাটতে হয়েছে। রাগে বসে নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলতে নিয়েছিলাম, আর তুমিও আবার রাগ তুলো না। আর আমি যা করি তাই চুপচাপ দেখে যাও। ভাইয়া, এত রাগ কিন্তু ভালো না। আর আপনি তো আপুকে অনেক ভালোবাসেন। কেন যে মাথা গরম করে তাকে হারিয়ে ফেললেন? ভাইয়া, আপুর কোনো খোঁজ পাইছেন? ওই লন্ডন থেকে দেশে আসবে 2 দিন পর। আপুর সাথে দেখা করবেন না? আপুকে ছাড়া কিভাবে থাকবেন? আপুকে বোঝানো লাগবে। সম্ভব না। ও আমার নামও শুনতে পারে না, আর ওর সামনে যাওয়ার মুখ আমি রাখি নাই। কিভাবে যাব ওর সামনে? আর আমি একটা সাইকো। আমার মতো সাইকোর সাথে কে বা মেয়ের বিয়ে দিয়ে বিপদে পড়বে? ভাইয়া, মানুষ মাত্র ভুল। আর মানুষ সারা জীবন এক থাকে না। আপুকে বোঝাতে হবে। উনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে আপনার হয়ে যাবেন। জানি না। আচ্ছা তুমি যাও। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেলে আদিত্য ভেবাচাকা খেয়ে যায়। আদিত্য বাহিরে এসে বলল, ভাইয়া, কল নাই, গোসল করব কিভাবে? আরে কল নাই, ওয়েট আমি দেখিয়ে দেই। রাকিব আদিত্যকে নিয়ে গিয়ে আদিত্য সব দেখিয়ে দিল। আদিত্য কয়েকবার চেক করে দেখে নিল। রাকিব চলে গেলে আদিত্য গোসল করে নিল। শার্ট প্যান্ট পরে বাহিরে আসলে আয়নার সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে তাকিয়ে শার্ট প্যান্ট টানতে লাগলো। রাকিব দরজার কাছ থেকে থেকে হাসতে লাগলো। আদিত্য হাসির শব্দ শুনে পিছনে ঘুরে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। রাকিব বলল, ওয়েট করো, আপাতত আমার শার্ট প্যান্ট পরে নাও। রাকিব ওর কথা শুনে শার্ট প্যান্ট নিয়ে এসেছে। আদিত্যকে দিলে আদিত্য ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। আদিত্যকে দেখে রাকিব বলল, বাহ, অনেক সুন্দর লাগছে। তুমি দেখি আমার থেকেও কিছুটা লম্বা আছো। তোমার পাশে গেলে সবাই তো ওকে বড় বলবে, আমাকে ছোট বলবে। রাকিব কথাগুলো বলে হাসতে লাগলো। আদিত্য মুচকি হাসলো। তারপর রাকিবের সাথে নিচে গেল। রাহেলা বেগম নিজের ছেলেকে হাসতে দেখে নিজের মুখে হাসির রেখা ফুটে উঠল। মনে মনে ভাবতে লাগলো, আমার ছেলেটা এত সুন্দর করে হাসতে পারে, আমার জানাই ছিল না। সব সময় তো রাগ জিদ কঠোর কণ্ঠে কথা বলতো। এই ছেলেটা আমার ছেলেকে অনেক পরিবর্তন করে দিয়েছে। রাহেলা বেগমকে দেখে আদিত্য চুপ হয়ে গেল। রাকিব রাহেলা বেগমকে দেখে বলল, আম্মু দেখো, আদিত্য আমার শর্টও লাগে না, আমার থেকেও বেশি লম্বা। ওর সামনে আমাকে বাচ্চা মনে হচ্ছে, আর এই আমার বড় ভাই মনে হচ্ছে। রাকিব কথাটা বলে হাসতে লাগলো। রাহেলা বেগম হেসে বলল, হুম। আদিত্য তোমার বয়সে ছোট, কিন্তু ওর যতটা বুদ্ধি আছে তোমার তাও নাই। তুমি ছোট মানুষের মতো রাগ জিদ করো। আম্মু আমি কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছি। সরি বাবা, ভুল হয়ে গেছে, মনে ছিল না। আমার কলিজার টুকরাটাই যে ভালো হয়ে গেছে। রাকিব রাহেলা বেগমের কাছে গেলে রাহেলা বেগম রাকিবের কপালে চুমু দিল। আদিত্য রাকিব রাহেলা বেগমের ভালোবাসা দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আদিত্য পানি মুছে ফেললো। রাকিব রাহেলা বেগমকে ছেড়ে দিয়ে বলল, আম্মু আদিত্যকে নিয়ে বের হচ্ছি। খাবার খাওয়া নিয়ে যাও, আদিত্য নিশ্চয়ই ক্ষুধা লাগছে। আমি রেস্টুরেন্টে থেকে খাওয়া দাওয়া দিব। আদিত্য চলো আমার সাথে। রাকিবের সাথে আদিত্য যেতে লাগলো। আদিত্যকে নিয়ে সোজা সেলুনে চলে গেল। চুল দাড়ির সাথে ফেসিয়াল করলো। সব করা শেষ হইলে রাকিব আদিত্যকে দেখে অবাক হয়ে বলল, মাশাল্লাহ, ছোট ভাই তোমাকে তো একদম হিরোদের মতো লাগছে। তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। ভাইয়া, মজা করেন না। আপনি আমার থেকে দ্বিগুণ হ্যান্ডসাম। হয়েছে, চলো এবার রেস্টুরেন্টে যাব। খাবার খেয়ে তোমার জন্য পোশাক কিনে বাসায় যাব।
আদিত্য ও রাকিব সেলুন থেকে বের হয়ে বাইকে উঠে পড়ল। দুইজন মিলে রেস্টুরেন্টে চলে গেল। আদিত্য রেস্টুরেন্টে দেখে অবাক হয়ে গেল। দুইজন একটা টেবিলের সামনে বসলো। আদিত্য রাকিবকে বলল, জানেন ভাইয়া, আমার ছোট বোনের অনেক স্বপ্ন ছিল এমন একটা রেস্টুরেন্টে এসেছে খাবার খাবে। আমি শুধু ওকে বলতাম আমি যখন জব পাবো তখন তোমাকে নিয়ে যাব। কিন্তু আজ দেখেন আমার বোনটা আর আমার সাথে নাই, কবরে ঘুমিয়ে আছে আর আমার কাছে কোনো কিছু বায়না করে না। আদিত্য কথাগুলো বলতে বলতে চোখের পানি ফেলতে লাগলো। রাকিব আদিত্যের হাতের উপরে হাত রেখে বলল, কান্না করো না, ওর জন্য দোয়া করো, এই জন্য কবরে ভালো থাকতে পারে। কান্না করলে ও অনেক কষ্ট পাবে। আদিত্য হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি আর কান্না করব না আমার জন্য, আর আমার বোনও কষ্ট পাক। আদিত্য নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিল। রাকিব আদিত্যের দিকে ম্যানিউ কার্ড এগিয়ে দিল। আদিত্য বলল, ভাইয়া আপনি যা খাবেন তাই খাবো। রাকিব অর্ডার দিতে লাগলো। অনেকক্ষণ পর অর্ডারে সব খাবার চলে আসলো। আদিত্য হাত দিয়ে খেতে গেলে রাকিব আদিত্যকে শিখিয়ে দিতে লাগলো। আদিত্য খেতে গিয়ে বারবার খাবার ফেলে দিচ্ছিল। রাকিব হাত দিয়ে খেতে লাগলো। আদিত্য হেসে চামচ রেখে দিয়ে হাত দিয়ে খেতে লাগলো আর বলল, জানেন ভাইয়া, হাত দিয়ে খাবার যে কি শান্তির, সেটাতে চামচ দিয়ে খেয়ে অতটা মজা পাওয়া যায় না। ঠিক বলছো। দুজন গল্প করতে করতে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে রাকিব বিল দিয়ে দিল। দুইজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা শপিং মলে চলে গেল। আদিত্যকে শপিং করে দিল। আদিত্য শপিং মল ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে আদিত্য কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আদিত্য উঠে মেয়েটাকে সরি বলবে, তার আগেই মেয়েটা ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। এই ছেলে, চোখে দেখো না, সরি আপু। বেয়াদব ছেলে কোথাকার। আবার আদিত্যকে মারতে যাবে তখনই রাকিব এসে রূপার হাত ধরে বলল, ওই বলছে তো সরি, তাই না? আবার মারতে যাচ্ছ কেন? রূপা রাকিবকে দেখে অবাক হয়ে গিয়ে সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া ওনাকে চেনেন নাকি? আপনাকে কিছু না বলে চলে গেল। ওইটাই তোমার আপু? আপু মানে? রূপা আপু? কিন্তু উনি না 2 দিন পর লন্ডন থেকে আসবে। জানি না, আমার এক ফ্রেন্ড তো তাই বলছিল। আপুকে ডাক দেয়। আদিত্য রূপাকে ডাক দিয়ে দৌড়ে গেল। রাকিব আদিত্যর পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, আদিত্য দাঁড়াও। আপুকে আগে আটকিয়ে নেয়, তারপর দাঁড়াবো। আদিত্য রাকিবের কথা না শুনে শপিং মল থেকে বের হয়ে দেখে রূপা গাড়িতে উঠবে। সাথে সাথে আদিত্য হাঁপাতে হাঁপাতে বলল, আপু, আমার আপনার সাথে কথা আছে। কি কথা? একটু আমাকে বলতে দেন। আদিত্য, এভাবে কেউ দৌড়ায়? ভাইয়া ওয়েট করেন, নিঃশ্বাস ফেলতে দেন তো। রূপা রাকিবকে দেখে গাড়িতে উঠতে যাবে, সাথে সাথে আদিত্য গাড়ির দরজা আটকিয়ে দিয়ে বলল, আপু প্লিজ, রাগ করে চলে যাবেন না। প্লিজ একটু আমার কথা শুনেন। আমি কারো কথা শুনতে চাই না। আর তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আপনার একটা ছোট ভাই হিসেবে ধরতে পারেন। প্লিজ আমার কথাটা শুনেন। রূপা কিছু বলতে যাবে তখনই পিছন থেকে কেউ বলে উঠল, রূপা। দোস্ত, তুই কেমন আছোস? রূপা আদিত্যকে এড়িয়ে আদিবাকে জড়িয়ে ধরল। আদিত্য পিছনে ঘুরে আদিবাকে দেখে ভয়ে হাত কাঁপতে লাগলো। আদিবা রূপাকে বলল, রূপা, তুই না 2 দিন পর আসবি, এখানে কি করছিস? সবাইকে সারপ্রাইজ দেব, তাই গতকাল রাতে এসেছি। সবাইকে সারপ্রাইজ দেবার জন্য কিছু বলি নাই। তাই বলে আমাকে বলবি না? আর এখানে কি করছিলি? আর রাকিব, তুমি এখানে কেমন আছো? জেল থেকে কবে ছাড়া পাইলে? ভালো আছি, তুমি কেমন আছো? 5 দিন হলো এসেছি। ও আচ্ছা, তা জেলের ভাত কেমন লাগলো? আর তোমার সাহস কি করে হয় আবার আমার বান্ধবীর সামনে আসার? রাকিব কিছু না বলে আদিত্য। কি ব্যাপার, এভাবে কাঁপছো কেন? কিছু হয়েছে তোমার? না। রাকিব বাইকে উঠে পড়লে আদিত্য পিছনে উঠে বসলো। দুজন বাসায় চলে আসলো। আদিত্য রুমে এসে খাটে বসে ভাবতে লাগলো। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, না হইলে আমি কখনোই শান্তিতে ঘুমাতে পারবো না। আমার বোন শান্তি পাবে না। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কিভাবে ওনার সাথে যোগাযোগ করব? যেভাবে হোক আমাকে ওনার সাথে কথা বলতে হবে, আর ওনার চেনটা ফিরিয়ে দিতে হবে। আদিত্য কথাগুলো ভাবছিল। রাকিব নিজের রুমে গিয়ে রূপার কথা ভেবে চোখ বেয়ে পানি ছড়াতে লাগলো। 8টার দিকে আদিত্য রাকিবের রুমে আসলে রাকিবের রুম অন্ধকার হয়ে আছে। আদিত্য লাইট চালিয়ে দিল। রাকিব উপর হয়ে শুয়ে আছে। আদিত্য রাকিবকে আস্তে আস্তে ডাকতে লাগলো। রাকিব ঘুম ঘুম চোখে খাটে বসে বলল, কিছু বলবেন? ভাইয়া, আপনি কি কান্না করছেন? ভাইয়া, কান্না না করে আপুকে বোঝানোর চেষ্টা করলে তো পারেন। আর আপু যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকে,
আমার বিশ্বাস লাস্টবারের মতো আপনাকে উনি ক্ষমা করে দিবে। আমি কোন মুখে ওর সামনে যাব? আমি ওকে গলার টেপে মেরে ফেলতে চাইছিলাম শুধুমাত্র অন্যজনের কথায় ওকে ভুল বুঝে। আমি কেমন ভালোবাসলাম ওকে যে আমি ওকে বিশ্বাস করতে পারলাম না, অন্য কারো কথায় ওকেও অবিশ্বাস করলাম। ভাইয়া, আপনি অন্যায় করছেন। আপনি তো 2 বছর জেলও খাটলেন। আপনার আম্মু আব্বু বা কেউ আপনার খোঁজ খবরও নেয় নাই। আপনাকে শাস্তি দিয়েছে। আপনি তো এখন আগের মতো নাই, অনেকটা ভালো হয়ে গেছেন। এ আমাকে কখনোই ক্ষমা করবে না, ও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা ভাইয়া, নতুন করে আপুকে পটালে কেমন হয়? মানে? আদিত্য রাকিবকে কিছু প্ল্যান বলল। রাকিব শুনে ভ্রুকুচকে বলল, মুখে জুতা ছুঁড়ে মারবে। আরে, তাই তো করতে পারেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা কথা বলার ছিল। বলো। আপুর সাথে যে একটা মেয়ে দেখলাম, উনিকে আপনি কি চিনেন? চিনি, আমার আব্বুর আর রূপার আব্বুর বন্ধুর মেয়ে, আর রূপার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ওনার কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আদিবা ধর্ষণের শিকার হয়েছিল, যার কারণে যার সাথে বিয়ে ঠিক হয় তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আর ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করতে চাইলে ওদের সম্পদের লোভে বিয়ে করতে আসে। এটা তো ভালো করে জানো, ধর্ষিতা মেয়েদের জীবন কতটা কঠিন হয়ে দাঁড়ায় সমাজের মানুষদের জন্য। আর শুনছি ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, 4 দিন পর মনে হয় বিয়ে, আমাদের দাওয়াত দিয়েছে। বাট আমি যাব না, আব্বু আম্মু যাবে। কেন যাবেন না? শুনেন, এইটাই ভালো সময়। রূপা আপু তো অবশ্যই ওনার বিয়েতে যাবে। তখন ওনাকে কাছে পাবে, ওনাকে ইমপ্রেস করতে সুবিধা হবে। তাই তো, কতটা খারাপ বলো না? এই সুযোগ কাজে লাগাতে হবে। হুম, এখন মন খারাপ না করে হাসেন। আচ্ছা তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। রাকিব ওয়াশরুমে চলে গেল। আদিত্য নিজের উপরে অনেক রাগ হতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার জন্য ওনাকে কত কি সহ্য করতে হয়েছে। ধর্ষিতা মেয়েদের জীবনটা একদম সমাজের মানুষ নরক বানিয়ে ফেলে। এই আল্লাহ, আমি আর পারছি না। কিছু মিনিটের সুখের জন্য একটা লাইফ বরবাদ করে ফেলছি। আমি কিভাবে ওনার থেকে ক্ষমা চাইবো? কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো? আদিত্য কথাগুলো ভাবতে লাগলো। আর রাকিব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আদিত্যকে বলল, চলো ছাদে যাই, রাতে ভিউটাই অনেক সুন্দর লাগে। আচ্ছা চলেন। আদিত্য রাকিবের সাথে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দুজন দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য রাকিবকে ডাকতে দিলে আদিত্য আর রাকিব নিজে চলে গেল। চারজন খাবার খেতে বসলো। আদিত্য খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। বিষয়টা রাহেলা বেগমের চোখে পড়লো। রাহেলা বেগম খাবার মুখে দিতে দিতে বলল, আদি তো কিছু লাগবে? যা লাগে নিয়ে খাও। না আন্টি, কিছু লাগবে না। চারজন খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গিয়ে বসে গল্প করতে লাগলো। কথা বলার মাঝখানে আদিত্য বলে উঠল, আচ্ছা, রাকিব ভাইয়া কি একাই? তার কোনো ভাই বোন নাই? আদিত্যর কথা শুনে রাহেলা বেগম সাইফুল চৌধুরী থমকে গেল। রাহেলা বেগমের মুখ মলিন হয়ে গেল। আদিত্য তাদের মুখ দেখে বলল, আঙ্কেল আন্টি, আমি কোনো ভুল করে প্রশ্ন করে ফেললাম, তাহলে সরি, আমাকে ক্ষমা করে দেন। আরে না, কোনো ভুল প্রশ্ন করো নাই। আমার দুইটাই সন্তান। আরেকজন কোথায়? জানি না। মানে? আমার ছোট সন্তান কোথায় আছে আমরা কেউ জানি না। বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। কথাটা বলে রাহেলা বেগমের চোখ পানিতে টলমল করতে লাগলো। রাকিব রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আবার কান্না করছো? আমি তো আছি নাকি, এভাবে কান্না করলে আমার ভালো লাগে না কিন্তু। রাকিবের কথা শুনে চোখ মুছে ফেলল। আমি আর কাটবো না, তোমরা খাবার খাও। রাহেলা বেগম আর কিছু না খেয়ে উঠে চলে গেল। আদিত্য মাথা নিচু করে বলল, সরি, আমার জন্য আন্টি না খেয়ে চলে গেল। আরে তেমন কিছু না, আম্মু মাঝে মাঝেই এমন করে। আমার ছোট ভাই হারিয়ে যাওয়ার পর থেকে এমন করে, অনেকবার খাবার ছেড়ে উঠে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার ছোট ভাই হারিয়ে গেল কিভাবে? 2004 সালে আম্মু আমাকে আর ছোট ভাইকে রাফিনকে নিয়ে পার্কে গেছিল। আমি আইসক্রিমের বায়না ধরলে আম্মু আমার জন্য আইসক্রিম কিনতে চলে যায়। আর আমি আর আমার ছোট ভাই খেলা করছিলাম। হঠাৎ করে আমি প্রজাপতি দেখে প্রজাপতির পেছন পেছন চলে যাই। আমি রাস্তায় পৌঁছে গেলে অ্যাক্সিডেন্ট হতে যাবে, তার আগে আম্মু দৌড়ে আমার কাছে যায়, আমাকে কোলে তুলে নিয়ে এসেছে। দেখে আমার ছোট ভাই যেখানে রেখে গেছিলাম ওইখানে নাই। শুধু আমার ছোট ভাই না, ওইখানে আরো ছোট 3টা বাচ্চা ছিল, ওদের কেউ খুঁজে পায় না। আজ 20 বছর হয়ে গেল, কাউকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রাকিব কথাগুলো বলে এক পর্যায়ে কান্না করে দিল আর বলতে লাগলো, আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য একটা প্লেটে খাবার বেড়ে রাহেলা বেগমের রুমের দিকে যেতে লাগলো। রাকিব সাইফুল চৌধুরী অবাক হয়ে গেল।
আদিত্য রাহেলা বেগমের রুমে গিয়ে বলল। আন্টি, আদিত্য কিছু বলবে? আদিত্য রাহেলা বেগমের কাছে গিয়ে বসে চোখের পানি মুছে দিয়ে খাবারের লোকমা মুখে তুলে দিয়ে বলল। আন্টি কান্না করবেন না। আজ থেকে আমি আপনার ছোট ছেলে। আপনি মোটেও ভাববেন না আপনার ছোট ছেলে হারিয়ে গেছে। আদিত্যর কথা শুনে রাহেলা বেগম আরো ইমোশনাল হয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যর কপালে চুমু দিল। আদিত্য রাহেলা বেগমকে খাবার খাওয়াই দিল। দুজনের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। 4 দিন পর ভাইয়া উঠেন, আম্মু আব্বু ডাকছে। তাড়াতাড়ি উঠে বিয়ে বাড়িতে যেতে হবে তো। আমাকে ঘুমাতে দাও, পরে যাব, এখন যাব না। ভাইয়া আমাদের কাজ কি ভুলে গেছেন? রূপা আপুকে ইমপ্রেস করতে হবে তো। আদিত্যর কথা শুনে রাকিব লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। রাকিব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রাকিব আদিত্য একসাথে নিচে গেলে রাহেলা বেগম বলল। মাশাল্লাহ, আমার ছেলে দুইটাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, কারো নজর না লাগে। রাহেলার কথা শুনে 4 জন হেসে উঠল। তারপর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। 20 মিনিট বিয়ের রিসেপশন চলে গেল। সবাই নাচ গান করছে। আদিত্য রাকিব রূপাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রূপাকে ছাদে পেল। রাকিব আদিত্যকে সামনে এগিয়ে দিলে আদিত্য রূপার কাছে গিয়ে বলল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রূপা কারো কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে আদিত্য। রূপা আদিত্যকে বলল। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে কি করছো? জি আপু, আমি ভাইয়াদের সাথে এসেছি। ভাইয়া? রাকিব তোমার কেমন ভাই? কলিজার ভাই। যাই হোক, ওইসব বাদ দেন। যেটা বলার ছিল আপু, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। প্লিজ আপু, ভাইয়াকে ক্ষমা করে দাও। একটা সুযোগ দেন, ভাইয়া নিজেকে অনেক পরিবর্তন করছে। ব্যাস, আর একটা কথা বলো না। এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আপু প্লিজ, দয়া করে ভাইয়াকে ক্ষমা করে দেন। আদিত্যর কথা শুনে রূপা রেগে সোজা আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে রাকিব আদিত্যর পেছন থেকে বের হয়ে রাগীর লোক নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আদিত্য রাকিবের হাত ধরে বলল। আপু আমাকে মারেন, সমস্যা নাই, আমার ভাইয়াকে দয়া করে ক্ষমা করে দেন। ভাইয়া তো নিজের ভুল বুঝতে পারছে। 2 বছর জেল খাটছে। তারপর কি আপনার মনে হয় ভাইয়ার শাস্তি কম হয়ে গেছে? দেখেন, আপনার যদি ভাইয়ার উপরে রাগ থাকে তাহলে ভাইয়ার উপরে রাগ খাটান। দরকার পড়লে শাস্তি দেন। তাই বলে আপনি ভাইয়াকে এড়িয়ে যাবেন না। কথা বলেন অন্তত। আপনি তো ভাইয়াকে ভালোবাসেন। ভালোবাসার মানুষটাকে কি লাস্টবারের মতো ক্ষমা করা যায় না? আদিত্যর কথা শুনে রূপা কিছু বলতে যাবে, তার আগেই নিচ থেকে চিল্লাপাল্লার আওয়াজ আসলে 3 জন দৌড়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে আদিবা আত্মহত্যা করতে চলে গেছে। সবাই আদিবার রুমের দরজা ধাক্কাতে লাগলো। দরজা খুলছে না দেখে আদিত্য পাশের রুমের দরজা খুলে ব্যালকনি দিয়ে আদিবার রুমে ঢুকলো। আদিত্য আদিবার পা ধরে বলল। দয়া করে এমন পাপ কাজ করবেন না। এইটা কখনোই সমাধান হতে পারে না। দয়া করে নেমে আসেন। আমাকে ছেড়ে দেন, আমি বাঁচতে চাই না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ধর্ষিতা মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নাই। দয়া করে আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। এক এক করে এইভাবে সবাই বিয়ে ভেঙে দিয়ে যাচ্ছে। 1000 জনের 1000 কথা, এত কথা শুনতে আর পারছি না। কারো কথায় কেন কান দিচ্ছেন? আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাবা মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আপনি তো আত্মহত্যা করে ভাবছেন মুক্তি হয়ে যাবেন, কিন্তু আপনার আব্বু আম্মুর কি হবে? তারা সহ্য করতে পারবে কি? আদিত্য, দরজা খোলো। ভাইয়া, উনি তো দড়ি ছড়াচ্ছেন না। ওনাকে ছেড়ে দিলে তো উনি ঝুলে যাবে। তোমার পায়ের কাছে দেখো টুল আছে, ওইটা খাটের উপরে তুলে আদিবার পায়ের নিচে দাও। আদিত্য রাকিবের কথা শুনে পা দিয়ে টুলটা নিয়ে আসতে লাগলো। আর ওইদিকে আদিবার আব্বু আম্মু কান্নায় ভেঙে পড়তে লাগলো। আর সবাই আদিবাকে নেমে পড়তে বসতে লাগলো। আদিত্য অনেক কষ্টে টুলটা নিয়ে আদিবার পায়ের কাছে দিয়ে দরজা খুলতে যাবে, সাথে সাথে আদিবা পায়ের কাছ থেকে টুল ছড়িয়ে ঝুলে পড়ে। আদিত্য দরজা খুলে দিলে সবাই রুমে ঢুকে পড়ে। আদিবার আব্বু আম্মু আদিবার হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আদিবা, এমন কাজ করো না। কে কি বলো, ওইটা কানে নিচ্ছ কেন? কে তোমাকে বিয়ে করলো বা করলো না, ওইটা দেখার বিষয় না। আদিবা, আমাকে ছেড়ে চলে যাও না। রাকিব রূপা মিলে আদিবাকে নামিয়ে নিল। আদিবা জোরে জোরে কাঁদতে লাগলো। আদিত্যর নিজের উপরে অনেক রাগ হতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে আদিবার কাছে গিয়ে আদিবার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 5 বছর যতটা কষ্ট সহ্য করছেন আমি আপনাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। দয়া করে আমাকে একটা সুযোগ দেন আপনাকে ভালোবাসার। আমি আপনার লাইফটা পরিবর্তন করে দিতে চাই। প্লিজ এভাবে ভেঙে পড়বেন না।
আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আদিবার আব্বু আম্মু অবাক হয়ে আদিত্যর দিকে তাকালে রাহেলা বেগম বলল, কি? আদিত্য তুমি বিয়ে করবে মানে? আদিবা তোমার বড় আপুর মতো। আম্মু, বয়স কোনো ব্যাপার না। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আপনার মেয়েকে আমি চাচ্ছি। আমি একটা বেকার ছেলে, আর আমি গরিব ঘরের সন্তান। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানি ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে হয়তো বড়লোকদের মতো টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে পারবো না, কিন্তু ভালোবাসার সম্মান দিয়ে রাখতে পারবো। একবার আমাকে বিশ্বাস করে দেখেন, আমি যদি আপনার মেয়েকে অসুখে রাখি, তাহলে আপনারা আমাকে মেরে ফেলেন, আমার কোনো আফসোস থাকবে না। আদিত্যর কথা শুনে সবাই কানাঘুষা করতে লাগলো। অনেকক্ষণ ভেবে চিন্তা করে আদিবার আব্বু আম্মু রাজি হয়ে যায়। আদিবা কিছু বলতে চাইলে বলার সুযোগ দেয় নাই। আদিত্য আর আদিবার বিয়ে পড়ানো শুরু করলো। যৌতুক দিতে চাইলে আদিত্য বলে উঠল, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার মেয়ের হাত দুইটাই চাই, আমার আর কিছুই চাই না। যদি যৌতুক হিসেবে কিছু দিতে চান জোর করে, আমি তাহলে একটাই জিনিস চাইবো, সেইটা আপনার মেয়েকে। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ আদিত্যকে ভালো বলতে লাগলো, কেউ কেউ আদিত্যকে পাগল বলতে লাগলো। আদিবার আব্বু আম্মু আদিত্যর প্রতি অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। আদিত্য আর আদিবার বিয়ে পড়িয়ে দিল। আদিত্যর বাবা মা হিসাবে রাহেলা বেগম সাইফুল চৌধুরী স্বাক্ষর দেয়। আদিবা আর আদিত্য বসে আছে। সবাই নাচানাচি গান বাজনা নিয়ে মেতে থাকলেও আদিবার মুখে এক ফোঁটা হাসি নাই। আদিবার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আদিত্য আদিবার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি জানি আমাকে আপনার পছন্দ না, আমি জানি পড়ছে। আদিত্য আদিবার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি জানি আমাকে আপনার পছন্দ না, আমি জানি আমার উপরে আপনার রাগ হচ্ছে। দয়া করে প্লিজ এভাবে কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি একবার যখন আপনার হাত ধরেছি, তখন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। এই হাত কখনোই আপনার হাত ছেড়ে দিবে না। আদিত্যর কথা শুনে আদিবা কিছু বলল না, চুপ করে বসে থাকলো। আদিত্য আদিবার জন্য বাসর ঘর সাজানো হইলে আদিবা আর আদিত্যকে নিয়ে বাসর ঘরে দিয়ে আসলো। আদিত্য দরজা লাগিয়ে দিলে আদিবা আদিত্যকে বলল, তুমি কি পাগল? আমার মতো ধর্ষিতা মেয়েকে কেন বিয়ে করলে? বিয়ে তো করলে, আবার যৌতুক পর্যন্ত নিলে না। তুমি আমাকে কেন দয়া করলে? আমি তোমায় দয়া করি না, আমি আমার ভুল শোধরানোর জন্য তোমায় বিয়ে করছি। মানে? আদিত্য আদিবাকে সত্যি বলতে যাবে তখনই ভাবতে লাগলো। কি হলো? কি ভাবো এইভাবে? আমি যদি সত্যি বলি তাহলে উনি অনেক কষ্ট পাবে। না থাক, সময় হইলে ওনাকে সব সত্যি কথা বলে দিতে হবে। আমি চেয়েছিলাম আমি জীবনে বিয়ে করলে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব। অবহেলিত মেয়েদের বিয়ে করার ইচ্ছে ছিল, সেইটা পূর্ণ হয়ে গেল। আমি দেখেছি অবহেলিত মেয়েরা স্বামীদের অনেক ভালোবাসে, তাই ছোটবেলা থেকে এই শখটা জেগেছিল। এটা কোনো কথা? আমি যদি তোমাকে না ভালোবাসি? তুমি আমার স্ত্রী, সেখানে তুমি এখন ভালো না বাসলে একদিন না একদিন আমায় তুমি ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকব। শোনো, বাস্তব দুনিয়ায় চলার চেষ্টা করো, কল্পনার দুনিয়ায় চলো না। আমি বাস্তব দুনিয়াতে আসি। যাই হোক, আজকে আমাদের বাসর রাত, আর আপনি কি এলোমেলো কথা বলা শুরু করছেন? বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল। বউ ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি গিয়ে বউয়ের ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে প্রশংসা করব, তা তো কিছুই হলো না। উল্টা বউ আমাকে জেরা করা শুরু করে দিয়েছে। আদিত্যর কথা শুনে আদিবার হাসি পেল, কিন্তু হাসলো না। হাসি আটকিয়ে বলল, এত যে বড় বড় কথা বলছো, এখন যদি বলি তুমি আমাকে টাচ করতে পারবে না, আমি তোমাকে অনুমতি দিলাম না, তখন তুমি কি করবে? বউ অনুমতি না দিলে সেখানে তো আর কিছু করার নাই। জোর করে তো আর বউকে টাচ করা যাবে না। গুড, যাও ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুমালে আবার আত্মহত্যা করবেন না তো? কি মনে হয়? কি আর মনে হবে, যারা একবার আত্মহত্যা করতে যায় তাদের পিছনে শয়তান লেগে পড়ে সবসময় কুপরামর্শ দিবে। রাগ হইলে কষ্ট পারলে বলবে, এত কষ্ট সহ্য করে কি হবে, আত্মহত্যা করো, সবাইকে মুক্তি করে দে, তোকে কেউ ভালোবাসে না। আদিত্যর কথা শুনে আদিবা পিছনে ঘুরে মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আদিত্য বিছানার উপরে বসে নিচের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো। আপনার মুখে আমি হাসি ফুটাবো, আমার জন্য আপনার মুখের হাসি চলে গেছে। আমি আপনাকে আগের মতো স্বাভাবিক করে দিব, যেভাবে হোক আপনাকে আমার ভালো রাখতে হবে। আদিত্য ওর পকেট থেকে ওর বোনের ছবি বের করে বুকে জড়িয়ে চোখে পানি ফেলতে লাগলো আর ভাবতে লাগলো। বোন রে, তোমাকে যে আমি খুব মিস করছি। বোন, তুমি কি দেখতে পারছো, আমি আমার ভুল শুধরানোর জন্য ওনাকে বিয়ে করেছি।
আমি জানি না উনি যখন সত্যিটা জানতে পারবে আমাকে ক্ষমা করে দিবে কিনা। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে আদিত্য সাথে সাথে চোখ মুছে ছবিটা পকেটে রেখে দিল। আদিবা আদিত্যকে দেখে বলল, আচ্ছা, একটা কথা বলো তো। জি বলেন। তোমার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে, কোথায় যেন শুনেছি। আর তোমাকে কি আগে আমি দেখেছি? আদিত্য আদিবার কথা শুনে ভয় পেয়ে গেল, ঢোক গিলতে লাগলো। আদিবা ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? মানে হ্যাঁ, আমাকে তুমি আগে দেখছো। আমি তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম 5 বছর আগে, এই জন্য হয়তো আমার কণ্ঠ চেনা চেনা লাগছে। ও আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো হতে পারে। 5 বছর আগের কথা, তাই খেয়াল হয় নাই। ও আচ্ছা। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আদিত্য ওয়াশরুমে চলে গেল। আদিবা খাটের একপাশে শুয়ে ভাবতে লাগলো। এই ছেলেটা আমাকে কেন বিয়ে করলো? আমার অফিসে একবার ইন্টারভিউ দিতে এসেছে, আবার সম্পদের লোভ থাকলে যৌতুকও নিল না। কিছু তো বুঝতে পারছি না, ওর মাথায় কি চলছে। নাকি আল্লাহর কাছে একটা ভালো স্বামী চেয়েছিলাম জন্য কি আমার জন্য ওকে পাঠিয়েছে? আদিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে পাঞ্জাবিটা খুলে স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে পড়ল। আদিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখতে পায় আদিবা ওর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য একটু নড়ে উঠলে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা চোখ খুলতেই আদিত্য চোখ বন্ধ করে ফেললো। আদিবা নিজেকে আদিত্যর বুকে দেখে লজ্জা পেয়ে গেল, সাথে সাথে উঠে পড়ল। আদিত্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, মাশাআল্লাহ, আমার বরটাকে কত সুন্দর লাগছে, একটা ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কিন্তু আল্লাহ, আপনি ভালো জানেন ওর মনের ভেতরে কি আছে। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। আদিত্য চোখ খুলে দেখে আদিবা তাকিয়ে আছে। আদিত্য আবার চোখ বন্ধ করে নিলে আদিবা ভ্রুকুচকে তাকিয়ে বলল, তার মানে তুমি আমাকে ইচ্ছে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলে, আমাকে ঘুমের ভেতরে পেয়ে আমার সাথে? ছি! আদিবার কথা শুনে আদিত্য লাফ দিয়ে উঠে ভয়ে ভয়ে বলল, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আল্লাহর কসম, আমি তোমায় ইচ্ছে করে বুকে টেনে নেই নাই। আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙলে দেখি তুমি শুয়ে আছো আমাকে জড়িয়ে ধরে। তোমাকে নড়তে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম, যাতে তুমি আমায় ভুল বুঝতে না পারো। ওকে বিশ্বাস করলাম। যদি ভুলেও ঘুমের ভেতরে আমাকে টাচ করার চেষ্টা করো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আদিবা কথাটা বলেই খাট থেকে নেমে মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, বরটা কি ভয়টাই না পেয়ে গেছে, মুখটা দেখার মতো ছিল। আদিবা ওয়াশরুমে চলে গেল। আদিত্য খাটের উপরে বসে পড়ল। আদিবা গোসল করে আসলো। আদিবা তোয়ালা পিছিয়ে আসলে আদিত্য সাথে সাথে চোখ সরিয়ে নিল। আদিবা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাতে লাগলো। আদিত্য আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিবা আয়নায় আদিত্যকে আর চোখে তাকাতে দেখে মিটিমিটি করে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, দেখবো কি করে, কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখো, আমার অনুমতি ছাড়া কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারো। আদিবা চুল শুকিয়ে আদিত্যর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। এভাবে কি দেখছো? আদিবার কথা শুনে আদিত্য থতমত খেয়ে গেল। আদিত্য তোতলাতে তোতলাতে বলল, কই, কি দেখছি? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, তাকাইছি। তো কি হয়েছে? আমি তো আর আপনাকে ধরি নাই। আর আপনি এভাবে একটা ছেলে মানুষের সামনে থাকলে যে কোনো ছেলের আদর করতে ইচ্ছে করবে। আদিত্য কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরল। আদিবা ভ্রুকুচকে তাকাতে আদিত্য দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্যকে দৌড়ে যেতে দেখে হাসতে লাগলো আদিবা। হাসি থামিয়ে শাড়ি পরতে লাগলো। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আদিবা শাড়ির কুচি সামলাতে পারছে না। আদিত্য গিয়ে আদিবার কুচি ধরে ঠিক করে দিতে লাগলো। আদিবা মুচকি হাসি দিল। আদিত্য বসা থেকে উঠতেই আদিবা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, কি ব্যাপার, তুমি গোসল না কুচি সামলাতে পারছে না। আদিত্য গিয়ে আদিবার কুচি ধরে ঠিক করে দিতে লাগলো। আদিবা মুচকি হাসি দিল। আদিত্য বসা থেকে উঠতেই আদিবা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, কি ব্যাপার, তুমি গোসল না করে সবাইকে বোঝাতে চাও নাকি যে আমি তোমাকে আমার কাছে আসতে দেই নাই? আমার কোনো পোশাক নিয়ে আসি নাই। কে জানতো আপনার বিয়ে খেতে এসেছে, আপনাকে বিয়ে করে ফেলবো। আপনি গোসল করেন গা, যান। আমি অলরেডি আপনার জন্য শার্ট প্যান্ট অর্ডার দিয়েছি, এখন লাগবে কিনা সেটাই চেক করতে হবে। রাকিবের মাপে কি আপনার হয়? তুমি আবার আমার সাথে তাল মিলিয়ে আপনি আপনি করছো কেন? আর রাকিব ভাইয়ার মাপ তুমি জানো কিভাবে? তুমি আপনি বলবে আর আমি বললেই দোষ?
আর রাকিব আমার বেস্টুর বয়ফ্রেন্ড। মাঝে মাঝে ওর জন্য শার্ট প্যান্ট কিনতে গেছি, তাই সেখান থেকে আমার মুখস্থ আছে। ও আচ্ছা। যাও, এখন গোসল করে আসো। ওই তো পার্সেল মনে হয় চলে এসেছে। আদিবা ওয়াশরুমে চলে গেল। আদিবা দরজা খুলে দেখে রাকিব রূপা দাঁড়িয়ে আছে। রাকিব আদিবার দিকে তাকিয়ে বলল, তোকে কি বলবো রে? তোর যেটা মন চায় ওইটাই ডাক। তোরা দুইজন একসাথে কাহিনী কি? তোর পার্সেল দিতে এসেছিলাম, এখানে আবার এটা কেন এসেছে আমি কি জানি। আমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ভাব। আচ্ছা, দুইজন বসেক। রাকিব খাটে বসলে আদিবা পার্সেল দিতে দিতে রাকিবের কোলে বসে পড়ে। আদিবা হাসতে লাগলে রূপার সাথে সাথে কোল থেকে নেমে রাকিবকে মারতে লাগলো। রাকিব রূপাকে ধরে বলল, আর আমি কি ইচ্ছে করে তোমাকে কোলে বসেছি নাকি? তুমি নিজেই তো আমার কোলে বসেছো। তুই দেখলে আমি বসছি, তাহলে তুই সরে গেলি না কেন? আরে ভাবার কই সুযোগ দিলে যে সরে যাবো নাকি থাকবো? দুইজন থাম। আদিত্য তোয়ালা পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাকিব আর রূপা। আদিত্যর দিকে তাকিয়ে রূপা বলল, বাহ আদিবা, তোর জামাই তো কত কিউট রে। কথাটা বলে লজ্জায় মুখ বানালে আদিবা রেগে আদিত্যর দিকে পার্সেল ছুঁড়ে মেরে বলল, নিজের শরীর সবাইকে দেখানোর খুব ইচ্ছা জাগছে তাই না? যাও ভেতরে, যত সব। আদিত্য পার্সেলটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিবাকে রেগে যেতে দেখে রূপা হাসতে হাসতে বলল, বাহ বাহ, বান্ধবী দেখি জামাইয়ের দিকে কারো নজর দিতে দিবে না। দোস্ত, আর কাউকে জামাইয়ের ভাগ দিস বা না দিস, আমাকে দিস তাহলে চলবে। রূপা, রাগ তুলিস না। আমার জামাইয়ের দিকে নজর দিলে খবর আছে। তোর বয়ফ্রেন্ডের দিকে আমি কোনোদিন নজর দিয়েছি? দেশ নাই, ওটা তোর ভুল, তাই বলে আমি যে দেব না এটা তো হতে পারে না। রূপা, বাজে কথা বলবে না। আদি তো তোমার দেবর হবে, তাই ওকে নিয়ে মজা করা বন্ধ করো। কিসের দেবর? ওই আমার জামাই হবে। রাকিব রেগে যেতে লাগলো, সাথে আদিবাও রেগে গেল। দুজনকে রাখতে দেখে রূপা মনে মনে অনেক হাসতে লাগলো। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাকিব রেগে আছে। আদিত্য তাড়াতাড়ি করে গিয়ে রাকিবকে ধরে বলল, ভাইয়া কি হয়েছে, এত রাগ করছো কেন? ভাইয়া তোমাকে না বললাম মাথা ঠান্ডা রাখতে? আদিত্যকে রাকিব ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি আর একটা কথা বলবে না। আমার ভালোবাসাকে তুমি নিয়ে নিচ্ছ। এই কয়েকদিনে আমার আব্বু আম্মুর মনে অনেকখানি জায়গা করে নিয়েছো। আবার আমার ভালোবাসার মানুষটার দিকে নজর দিচ্ছ। রাকিব আদিত্যকে আর কিছু বলতে না দিয়ে হানহান করে চলে গেল। আদিত্য থ হয়ে দাঁড়িয়ে থেকে রাকিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য রূপার দিকে তাকিয়ে বলল, আপু, আমি আপনার সাথে কি করছি? আপনি ভাইয়াকে কি বলছেন? আমি তো আপনাকে নিজের বড় বোনের মতো দেখি। আরে কিসের বড় বোন, আমাকে বইয়ের নজরে দেখতে পারো। আদিবা আরো রেগে গেল। রেগে রূপার সামনে আদিত্যকে ধরে ঠোঁটে কিস করে দিল। আদিত্য রূপা অবাক হয়ে গেল। আদিত্য চোখ বড় বড় করে ফেলে। আদিবা 2 মিনিট পর ছেড়ে দিয়ে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আদিত্য শুধু আমার স্বামী, আর কারো না। আমার স্বামীর দিকে যে নজর দিবে আমি তার চোখ তুলে ফেলবো। আদিত্য আদিবার কথা শুনে ইমোশনাল হয়ে গেল। আদিত্য আদিবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমাকে নিয়ে তুমি এমন পাগলামি করছো? যখন জানতে পারবে আমি কোনো ভালো ছেলে না, আমি তোমার জীবনটা বরবাদ করে দেওয়ার সেই মানুষটা, আমায় তুমি তখন ঘৃণা করবে। আমাকে এতটা ভালোবাসা তখন আর হয়তো দিবে না। রূপা আদিবার পাগলামি দেখে হাসতে লাগলো। আদিবা রূপাকে দেখে হাসতে হাসতে বলল, তোর কি মনে হয় আমি তোর জামাইয়ের দিকে নজর দেব? আরে আমি তো রাকিব আর তোকে একটু জেলাসি করাচ্ছিলাম। শোন, তুই ভালো করে জানোস আমার মন প্রাণ জুড়ে শুধুমাত্র রাকিব, আর কেউ নাই। আর জায়গা আমি কাউকে দিতেও পারবো না। আর আদিত্য তো আমার ছোট ভাইয়ের মতো। আর তার উপরে আবার তোর স্বামী, সেখানে আমি ওর দিকে নজর কিভাবে দিই বলতো? রূপার কথা শুনে আদিত্য অনেকটাই খুশি হলো আর আদিবা লজ্জায় পড়ে গেল। আদিবা রূপাকে বলল, সরি। থাক, সরি বলতে হবে না। আর আদিত্য, তোমার ভাইকে বলো না আমি যে ওকে এখনো ভালোবাসি, তাহলে আবার আমার ওপরে অধিকার খাটাতে আসবে। আপু, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। ভাইয়া এখন আর আগের মতো কথায় কথায় রেগে যায় না। আপু, ভাইয়াকে আর কষ্ট দিয়েন না। ভাইয়াকে ক্ষমা করে দেন। সময় হলেই দেব। ওকে আরো নিজেকে পাল্টাতে হবে। হ্যাঁ, ও আগের থেকে এখন সত্যি অনেক পাল্টে গেছে। কারণ এখন যদি আগের রাকিব হতো, রেগে আমার গলা চেপে ধরতো তোমাকে নিয়ে এসব কথা বলার জন্য। কিন্তু ও নিজেকে অনেকটাই কন্ট্রোল করে চলে গেছে। কিন্তু আরো পরিবর্তন হতে হবে। আপু, বেশি পরিবর্তন করতে গিয়ে
আবার যেন হারিয়ে ফেলেন না। ওসব বাদ দাও, চলো নিচে যাই। সবাই আনন্দ করছে, তোমরা এত দেরি করে ঘুম থেকে উঠলে, কত কিছু মিস করেছো। তুই যা, আমরা আসছি। রূপা চলে গেল। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে বলল, ওইটা অভিনয় ছিল, তাই বলে কিন্তু আবার জোর করে আদর করতে এসো না। আচ্ছা। আদিবার মুখ দেখে বোঝা যাচ্ছিল আদিবা যা বলল এটা ওর মুখের কথা, মনের কথা না। আদিবা চলে যেতে নিবে, সাথে সাথে আদিত্য হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আদিবা প্রথমে নিজেকে আদিত্য থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আদিবা পরে আর পারে না। আদিত্য ঠোঁট চুষতে লাগলো। আদিত্য মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি বুঝতে পারছিলাম তুমি আমার কি থেকে কি চাচ্ছ। তুমি হইলে এমন মানুষ, নিজের ইচ্ছেটা মুখে প্রকাশ করতে পারো না। তোমার না কথা মানে তুমি ওইটা চাও। আস্তে আস্তে আমি তোমাকে বোঝার চেষ্টা করব। আদিত্যর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নিলে আদিবাকে ছেড়ে দিলে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদিবা রাগ দেখাতে যাবে, আদিত্যর সাথে সাথে গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আদিবা হাসতে লাগলো। আদিবার রুম থেকে বের হয়ে গেল। আদিত্য সবার সাথে বসে গল্প করছে। কিছু মেয়েরা আদিত্যকে ধরে নাচতে লাগলে আদিবার রাগের লোক নিয়ে তাকাতেই আদিত্য চোখ গেলেই সাথে সাথে বসে পড়লো। রূপা ব্যাপারটা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্যকে আবার নিয়ে যেতে নিবে, আদিত্য বলল, আপনারা নাচেন, আমি দেখি। আদিত্যকে ওরা জোর করতে লাগলে আদিবা ওদের সামনে গিয়ে দাঁড়ালে আদিবাকে লাগলো। আর সবাই মজা করে অনেক কিছু বলতে লাগলো। আদিবা লজ্জা পেয়ে গেল। আদিবার হাত ধরে ওর এক কাজে নাচতে গেলে আদিত্যর রাগ উঠে গেল আদিবাকে টাচ করতে দেখে। আদিত্য আদিবা আর আদিবার কাজিনের মাঝখানে গিয়ে আদিবার হাত ধরে নাচতে লাগলো আর কানে কানে বলল, আপনি ওনার সাথে কেন নাচলেন? আরে রেগে যাওয়ার কি আছে, ওইটা আমার কাজিন হয়তো। যে না সেই হোক্কা, আমার বউকে অন্য কেউ টাচ করতে পারবে না। রাকিবের সাথে থেকে কি তোমার মাথা গেছে নাকি? কেন ভাইয়া, কি করছে? রাকিব রূপাকে কারোর সাথে সহ্য করতে পারে না, ছোট ছেলেদের সাথেও ঝগড়া লাগিয়ে দেয়, আর তুমি দেখছি ওর মতো করছো। আদিত্য আদিবার কথা শুনে রূপার দিকে তাকালো। রূপা অন্য ছেলেদের সাথে নাচছে। রাকিব নিচের দিকে তাকিয়ে বসে আছে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্যর মাথায় একটা বুদ্ধি আসলো। আদিবাকে ছেড়ে দিয়ে রূপার কাছে গিয়ে রূপার হাত ধরে ঘোরাতে ঘোরাতে রাকিবের উপরে ফেলে দিল। রাকিব সাথে সাথে ধরে ফেললো। রাকিব রূপাকে ধরলে আদিত্য রাকিব আর রূপাকে তুলে বলল, ভাবি, আপনার কাজ দেখে অবাক। আমার ভাইকে রেখে অন্য ছেলের সাথে নাচা। অন্য ছেলেদের কাছে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিব, তখন বুঝবেন মজা কেমন লাগে। আদিত্য কথাগুলো বলে রাকিবের হাতে দিয়ে আদিবার কাছে চলে গেল। আদিবাকে ওইখান থেকে দূরে সরিয়ে নিয়ে এসে বলল, এত মানুষের ভিড়ে যাওয়ার দরকার নাই, নাচতে নাচতে ঘেমে গেছো। আদিত্য টিস্যু নিয়ে এসে আদিবার মুখ গলা মুছে দিতে লাগলো। আদিবার আব্বুর চোখে পড়লে আদিবার আম্মুকে থামিয়ে দিয়ে ইশারা করলে দুজন খুশি হয়ে চলে গেল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, চলো খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, চলো। আদিত্য আদিবা দুইজন খাবার খেতে চলে গেল। আদিত্য আদিবাকে খাওয়াই দিতে লাগলো। এটা দেখে সবাই বলতে লাগলো, বাহ বাহ, কি ভালোবাসা। রূপা কাছে এসে বসে পানি খেতে লাগলো আর বলল, আমার বান্ধবীকে এভাবে সারা জীবন ভালোবেসো, কখনো কষ্ট দিও না। চেষ্টা করব, বাট আপনি আমার ভাইয়াকে কষ্ট কেন দিচ্ছেন? ওর এটা পাওয়া উচিত, তাই। নিজেকে নিচে নামিয়ে ভাইয়াকে শাস্তি দেওয়ার মানে কি? এইটা নোংরামি হচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ? আপনি আর অন্য ছেলেদের সাথে এভাবে নাচবেন না। আমি খেয়াল করছি, ওই যে কালো চশমা পরা ওই ছেলেটা আর ডানের দিকে একটা ছেলে আছে, ওরা দুইজন বাজেভাবে টাচ করছিল। ওরা আমাদের ফ্রেন্ড। ফ্রেন্ড বলে কি? আপনাকে ওইভাবে টাচ করবে নাকি? রূপা কথাটা বলে চলে গেল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, তুমি ওদের বিষয়ে এত না গলাচ্ছ কেন? তুমি জানো রাকিব কি করছে? আমার প্রিয় মানুষ যদি এমন করতো, আমি কবে ওর সাথে কথা তো দূর, ওর মুখও দেখতাম না। রূপা ভালোর জন্য এখনো রাকিবকে ভালোবেসে যাচ্ছে। আদিবার কথা শুনে আদিত্য ভীষণ খেলে আদিবা পানি দিলে আদিত্য পানি খেয়ে নিল। তারপর আদিবাকে খাওয়াই দেওয়া শেষ করে উঠে পড়লো টেবিল থেকে। আদিত্য রাহেলা বেগমকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আদিত্য একটা রুমে রাহেলা বেগমকে কাঁদতে দেখলেন। আদিত্য কাঁধে হাত দিয়ে রাহেলা বেগম
আবার কান্না করতে লাগলো। একটা ছবি বুকে জড়িয়ে আদিত্য বলল, আম্মু, আপনার কি হয়েছে? কার ছবি বুকে নিয়ে কান্না করেন? আদি তো দেখো, আমার ছেলের ছবি। আমার ছেলে নিশ্চয়ই এখানে এসেছিল। এই ছবিটাই আমার ছেলের ছোটবেলার। তার সাথে একটা ছোট মেয়ের ছবি দেখছি। মেয়েটাকে জানি না, কিন্তু এইটা আমার ছেলের ছবি। এই ছবিটা এখানে কিভাবে আসলো আমি বুঝতে পারছি না। আদিত্য চমকে গেল। আদিত্য রাহেলা বেগমের হাত থেকে ছবিটা দেখে পকেটে হাত দিয়ে দেখে পকেটে ছবিটা নাই। আদিত্য ঢোক গিলতে লাগলো। রাহেলা বেগম কান্নায় ভেঙে পড়তে লাগলো। রাহেলা বেগমের কান্না দেখে আদিত্যর চোখে পানি আসতে লাগলো। রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে দিতে বলল, আম্মু, কান্না করবেন না। আপনার ছেলে যেখানে আছে ভালোই আছে নিশ্চয়ই। আমার সন্তান আমার এত কাছে ছিল, আর আমি তাকে পেয়েও হারিয়ে ফেললাম। আমি আমার সন্তানের কাছে যেতে চাই। আমার রাফি, আমার কলিজার টুকরাটাকে পাওয়ার একটা সুযোগ, সেটাও হারিয়ে গেল। আমি আমার সন্তানকে চাই। আমি আর পাচ্ছি না। রাহেলা বেগমের কান্না আর পাগলামি দেখে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্যর চোখ বেয়ে পানি ছড়তে লাগলো। আদিত্য গলাটা জড়িয়ে আসতে লাগলো। আদিত্য নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আম্মু, যদি আপনার ছেলে আপনার সামনে থাকতো তাহলে আপনি কি করতেন? আমার সন্তানকে আমি পেলে শক্ত করে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। আমার ছেলেকে আমি আর হারিয়ে যেতে দিতাম না। আমি এক নজর তাকে চোখের আড়াল হতে দিতাম না। আদিত্য, আমি কি আমার ছেলেকে কোনোদিনই পাবো না? আমার মৃত্যুর আগে আমি আমার ছেলেকে একবার দেখতে চাই। আগে তো কোনো খোঁজ পাইনি। এখন যখন একটা আশার আলো দেখলাম, তখন অবশ্যই আমার ছেলেকে খুঁজে পাবো, তাই না? আচ্ছা আম্মু, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন আপনার ছেলে এইটাই? যে কেউ এসে তো বলতে পারে আমি সেই আপনার ছেলে। এমন আর একজন এসেছে। আমার ছেলের শরীরে চিহ্ন আছে, মাথার ভিতরে একটা গুটি আছে। আদিত্য দরজাটা লাগিয়ে দিল। রাহেলা বেগম অবাক হয়ে গেল। আদিত্যকে বলল। আদিত্য কি করছো আদিত্য? কোনো কথা না বলে শার্ট খুলে ফেললো। পিছনের দিকে ঘুরে দাঁড়ালে রাহেলা বেগম অবাক হয়ে যায়। আদিত্য বলল, আম্মু, চেনার কোনো কিছু দেখতে পারছেন? ওয়েট, মাথার ভিতরে কিছু দেখাই। আদিত্য চুলগুলো বিলি কেটে ও রাহেলা বেগমের পাশে বসে দেখালে রাহেলা বেগম আদিত্যকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার কলিজার টুকরা। আর তুই রাফি, আগে কেন বলস নাই? এতদিন কোথায় ছিলি? আদিত্যর সারা মুখে চুমু দিতে লাগলো। আদিত্য ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কি বলতাম? আমি যদি আপনাদের বলতাম আমি আপনাদের সন্তান, তাহলে আপনারা কেউ বিশ্বাস করতেন না। আমার পালিত মা বাবা যখন মারা যায় তখন ওনারা আমার গলার হারে আপনাদের ছবি দেখিয়েছিল, কিন্তু আমি ওই হারটা বিক্রি করে দিয়েছিলাম। আমার পালিত বাবা মা মারা যাওয়ার আগে আমাকে সবকিছু বলে গেছে। কিভাবে আমাকে তারা চুরি করেছিল, আমাকে তারা বিক্রি করে দিতে গেছিল, কিন্তু তার স্ত্রী মানে আমার পালিত মা আমাকে বিক্রি করতে দেয় নাই। তার নাকি আমার প্রতি অনেক মায়া হয়েছিল। তাদের কোনো সন্তান ছিল না। আমার 10 বছর সময় আতিয়া জন্মগ্রহণ করে। আমি তখনও জানতাম না আমি তাদের সন্তান না। আমার 17 বছর সময় আমার পালিত বাবা মা আমাকে আমাকে সব বলে দিয়েছিল আমি তাদের সন্তান না। আমার ছোটবেলার সবকিছু আমার কাছে দিয়েছিল। তারা দুইজন এনকাউন্টার হয়ে মারা যায়। তারপর থেকে আমি আমার ছোট বোন আতিয়াকে নিয়ে একা থাকতাম। ওর খাবার জন্য আমি চেনটা বিক্রি করে দিয়েছিলাম। এমনকি আমি একটা অন্যায় কাজও করেছি। তার পাপের শাস্তি হিসেবে আমার বোনকে পেতে হয়েছে। আদিত্য কথাগুলো বলে কান্না করতে লাগলো। কান্নায় ভেঙে পড়লে রাহেলা বেগম জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কান্না করিস না বাবা, এখানে তোর কোনো দোষ নাই। ওর চাচাতো ভাই তো জঘন্য কাজটাই করে মেরে ফেলছে। এখানে তোর কি দোষ? আদিত্য ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, আমিও একটা ভুল করছি। আম্মু, আমি যদি বলি আদিবার ধর্ষণকারী আর কেউ না, আমি নিজেই। আদিত্যর কথা শুনে রাহেলা বেগম আদিত্যকে ছেড়ে দিল। রাহেলা বেগম কান্না থামিয়ে বলল, মানে কি বলছি? আম্মু, আমি সেই ছেলেটা যে নিজের বোনের খাবারের জন্য ছিনতাই করতে গিয়ে তাকে ধর্ষণ করেছিল, যার শাস্তি
আমার বোনটাকে পেতে হয়েছে। আদিত্যর কথা শুনে রাহেলা বেগম হতভম্ব হয়ে গেল। আদিত্য ওর আম্মুর পা জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি সেদিন জানি না কোন জ্ঞানে ছিলাম, আমি নিজের অজান্তে এমন ভুল করে ফেলি। সেই দিন পর থেকে আমি শান্তিতে ঘুমাতে পারি নাই। এই পাপের জন্য আমি ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। কুরে কুরে খাচ্ছে এই অপরাধটা। আমি সহ্য করতে পারছি না। আমি আদিবার সামনে যতবার বলতে গেছি, আমি ভয়ে বলতে পারছি না। আম্মু, আমি ভুল শোধরানোর জন্য বিয়েও করলাম, কিন্তু তারপর নিজের ভিতরে অপরাধ বোধটা আমাকে শেষ করে দিচ্ছে। রাহেলা বেগম আদিত্যকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, চুপ, কাউকে কিছু বলবি না। এই কথা এখানে শেষ করে দে। এই কথা কোনোদিন কারো সামনে নিয়ে আসিস না। ওরা যদি জানতে পারে তাহলে ওরা তোকে মেরে ফেলবে। আমি তোকে আর হারাতে চাই না। এই কথা আর কাউকে বলবি না। ওদের কাছে কোনো প্রশ্ন নাই। ওই ছেলেটাই কেমন দেখতে, ছেলেটার কণ্ঠ কেমন সেটাও ভালো করে মনে নাই। তাই ওরা তোকে ধরতে পারে না। যখন ধরতে পারে নাই তখন একেবারে চুপ হয়ে যা। আম্মু, পাপ কখনোই চাপা থাকে না। ওইটা পরে দেখা যাবে। তুই আর কোনোদিনই এই কথাগুলো মনের ভুলেও কাউকে বলবি না। আম্মু, আমি এভাবে থাকলে মারা যাব। এভাবে তিলে তিলে মরার থেকে সব সত্যি বলে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করা খুব ভালো। চুপ কর তুই। আদিবাকে বিয়ে করছো, এখানে তুই ওকে ভালো রাখার চেষ্টা করবি। ওকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে ওর মনে জায়গা করে নে। তারপর যখন তোর মনে হবে বলে দেওয়া উচিত তখন সব বলবি। তার আগে কখনো বলিস না। আদিত্য রাহেলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহেলা বেগম আদিত্যের চোখ মুছে দিল। হঠাৎ করে বাথরুম থেকে দরজা খোলার শব্দ শুনে দুজনে ভয় পেয়ে গেল। দুজন ঘুরে তাকিয়ে দেখে সাইফুল চৌধুরী। রাহেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সাইফুল চৌধুরী আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে গেল। আদিত্য ইমোশনাল হয়ে যায়। আদিত্যর আব্বু বলল, তোকে কত খুঁজেছি আর তুই আমাদের কত কাছে, অথচ আমরা তোকে চিনতে পারি নাই। তোর কোনো দোষ নাই। আর তুই আমাদের কত কাছে, অথচ আমরা তোকে চিনতে পারি নাই। তোর কোনো দোষ নাই। আজ যদি আমাদের সাথে থাকতি তাহলে কখনোই এমন ভুল হতো না। সব দোষ আমাদের। কেন যে তোকে সাবধানে রাখতে পারি নাই। সাইফুল চৌধুরীর কথা শুনে আদিত্য সাইফুল চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু, আপনাদের কোনো দোষ নাই। ওনারা আমাদের চুরি করে নিয়ে গেছিল। সেখানে আপনাদের কি করার ছিল? আমার ভাগ্য খারাপ ছিল, তাই আমি সেই দিন কিডন্যাপ হয়েছিলাম। আর ভাগ্যক্রমে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। সাইফুল চৌধুরী আদিত্যর চোখের পানি মুছে বলে, চল সবাইকে বলবো আমার ছোট সন্তানকে আমি পেয়ে গেছি। সাইফুল চৌধুরীর কথা শুনে আদিত্য বলল, না আব্বু, এখন এসব কাউকে জানানোর দরকার নাই। আমি দেখতে চাই আদিবা আমাকে কতদিন সহ্য করতে পারে। আমি দেখতে চাই ওই আসলে কেমন মানুষ, আর ওর বাবা মা বা কেমন মানুষ। আর হুট করে এইসব বলে কেউ বিশ্বাস করবে না, উল্টা আমাকে প্রতারক ভাববে। প্রতারক কেন ভাবে? তোর কাছে সব প্রমাণ আছে। আর আমরা তো জানি তুই আমাদের সন্তান। আগে না, আমি চাচ্ছি না কেউ আমার সম্পর্কে এখন জানুক। আপনারা তো জেনেছেন, এইটাই তো অনেক। অন্তত আর আমাকে নিয়ে টেনশন করবেন না। আদিত্য রাহেলা বেগম সাইফুল চৌধুরীকে বোঝাতে লাগলো। দুজন বুঝলে আদিত্য দরজা খুলে চলে গেল। রাকিব আদিত্যকে দেখে বলল, তোমার রূপা আপুকে দেখছো? না ভাবি, আবার কই গেল? ভাবি বলো না, ওই জানলায় খেপে যাবে। যাজ্ঞা, আমার তো ভাবি হবে তাই না? না, করবে না। আচ্ছা চলো ভাইয়া, ওনাকে খুঁজি। আদিত্য রাকিব রূপাকে খুঁজতে লাগলো। অনেক জায়গায় খুঁজে কোথাও খুঁজে পেল না। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া, আমার মনে হয় আমাদের রুমে আছে, আর না হয় বাসায় চলে গেছে। বাসা যায় নাই, ওর আব্বু আম্মু ওখানে আছে। তাহলে আমাদের রুমে গিয়ে দেখি। আদিত্য রাকিব দুজন রুমের সামনে গিয়ে দরজা নক করলে রূপা এসে দরজা খুলে দেয়। আদিত্য রূপাকে দেখে টান দিয়ে রাকিবের হাতে তুলে দিয়ে বলল, যান, আমার বউয়ের সাথে সারাদিন কি করেন? এইদিকে আমার ভাই আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, আর উনি আমার বউয়ের সাথে আড্ডা দিচ্ছে। বদমাইশ ছেলে, আমাকে এভাবে টান দিলে কেন? আর একটু হলেই পড়ে যাইতাম। পড়ে গেলে কি হইতো? একটু ব্যথা পাইতেন। আর আমার ভাইয়ের হৃদয় যেতে পুড়ে গন্ধ বের হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। আমার ওসব দেখার সময় নাই। আমি তোমার ভাইকে চিনি না। দূর, চেনেন না চেনেন ওইটা শুনে লাভ নাই। আমি আমার বউয়ের কাছে গেলাম।
আদিত্য কথাটা বলে দরজা লাগিয়ে দিল ওদের মুখের উপরে। রূপা দরজা ধাক্কাতে লাগলো। আদিত্য পিছনে ঘুরতে ঘুরতে বলল, বিবিজান কই গো আপনি? কথাটা বলে পিছনে ঘুরে হা হয়ে গেল। আদিবার আম্মু রূপার আছে। আদিত্যকে দেখে সবাই হেসে উঠল। আদিবার রাগের লোক নিয়ে তাকাতেই আদিত্য সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। রূপাল রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, এখন কেন? চলো চলো, বইয়ের কাছে দিয়ে আসি। রূপা আদিত্যকে টানতে টানতে রুমে নিয়ে গেল। আদিত্য রূপাকে বলল, আপু, আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। কেন যেতে দিব? আমাকে বের করলে না বইয়ের কাছে যেতে চাইলে? চলো বইয়ের কাছে নিয়ে যাই। রূপা ওকে ছাড়ে। ছাড়বো না। কত লজ্জা পেতে পারে আমি সেটাই দেখব। আমার মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে, আমি যে ওর বড় বোনের মতো, তারপর লজ্জা শরম নাই। আদিত্য লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিবার আম্মু বলে উঠল, রূপা, আদিত্য কিন্তু তোমার সম্পর্কে সমান আছে। ওই তোমার বান্ধবীর জামাই, তার মানে তোমার সাথে সেই মজা করতে পারে। থ্যাংক ইউ শাশুড়ি আম্মু। আদিত্য কথাটা বলে রূপার হাত সরিয়ে দিয়ে বলল। রূপার মুখের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি আমার সম্পর্কে শ্যালিকা হন, তাই শ্যালিকার মতো থাকেন, বড় বোনের মতো শাসন করতে আসেন না। তাই নাকি? দুলাভাই আমার, দুলাভাই চলেন আপনাকে একটু স্পেশাল যত্ন করি। আদিত্যকে রূপা নিয়ে যেতে চাইলে আদিবা রূপাকে বলল, একদম না, আদিত্য ওর সাথে যাও না। স্পেশাল আদর কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। কেন? দেখি কি আদর দেয়, একটু দেখা উচিত তো। আদিবা তুই চুপ কর। সব দুলাভাইরা এটা খাইছে, তোর জামাই কেন বাদ যাবে? আদিত্য যাও না, গেলে কিন্তু বিপদ হবে। দেখা যাক ভাইয়া কি করে। আদিত্য রূপার সাথে গেল। রাকিব আদিবা ওদের পিছন পিছন যেতে লাগলো। রূপা আদিত্যর থেকে কিছুটা দূরে গিয়ে আদিবার ফ্রেন্ডদের আর কিছু কাজিনসদের ডেকে নিয়ে কানে কানে বলল। তারপর সবাই মিলে হাত মিলালো। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে দেখতে লাগলো। আদিবা আদিত্যকে বলল, তুমি রাকিব ভাইয়ের সাথে এখান থেকে পালাও, না হলে কিন্তু তোমার নাজেহাল করে ছাড়বে। কেন, কি করবে? আমাকে মারবে নাকি? না মারবে না খাওয়াবে। তাই নাকি? এইটা তো ভালো। ভালো না সাই, আমার সাথে তুমি চলো। রাকিব আদিত্যর হাত ধরে দৌড় দিল। আদিত্যর পিছন পিছন রূপারা দৌড়ে যেতে লাগলো। আদিত্যকে বাইকে বসিয়ে রাকিব মুখ ভেঙচি দিয়ে পালিয়ে গেল। আদিত্যকে নিয়ে বাসায় চলে গেল। আদিত্য রাকিবের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন ভাবে বাসায় নিয়ে আসলে কেন? বাসায় না নিয়ে আসলে? মরিচের মিষ্টি, মরিচের গুঁড়ার শরবত, যত ঝালের খাবার আছে তার থেকে ডবল মরিচের গুঁড়া দিয়ে খাওয়া হতো। এর আগে আমার এক ফ্রেন্ড জামাই হসপিটালে ভর্তি ছিল, 5 জন ছিল। একদিন পর হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল। ওই 6 জন ওদের দেখলে ভয়ে কাঁপে। রাকিবের কথা শুনে আদিত্য হাসতে লাগলো। রাকিব ভ্রুকুচকে তাকিয়ে বলল, রে হাসো কে? ওনারা এত দুষ্টু, আমাকে ঝাল খাওয়াবে। আমি ঝাল অনেক খেতে পারি, আমার ওইসব কিছু হতো না। মরিচ ডলে ভাত খাওয়ার অভ্যাস আছে আমার। কত ঝাল খাইতে পারো, তার থেকে ডবল খাওয়াবে। ওই সব রাখো, যাও রুমে যাও, আমাকে কল দিয়ে বলে দেবো আমরা বাসায় চলে এসেছি। রাকিব কথাটা বলে চলে যেতে নিবে, তখনই আদিত্য রাকিবকে বলল, ভাইয়া, তোমার বাইকের চাবিটা দিবে? তুমি কি গাড়ি চালাতে পারো? হুম, ফ্রেন্ডদের বাইক চালিয়ে শিখেছিলাম। আচ্ছা এই নাও। রাকিব আদিত্যকে চাবিটা ঢিল দিয়ে দিলে আদিত্য ক্যাচ করে ধরে চলে গেল। বাইক নিয়ে সোজা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে ওর বোনের কবরের সামনে গিয়ে বসে কান্না করতে করতে বলল, বুনু, তোমাকে অনেক মনে পড়ছে, আমার খুব কষ্ট হচ্ছে। বুনু গো, বুনু, ওই বুনু উঠো না, তোমার মুখ থেকে ভাইয়া ডাক শুনতে ইচ্ছে করছে। ওই বুনু, উঠো না। আদিত্য কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য কবরটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কবরের পাশ দিয়ে মানুষগুলো যাচ্ছিল আর সবাই অবাক হয়ে যাচ্ছিল। আদিত্য অনেকক্ষণ ধরে কান্না করে কবর জড়িয়ে কখন যেন অজ্ঞান হয়ে যায়। আদিত্য জ্ঞান ফিরলে দেখতে পারে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আদিত্য কবর থেকে উঠে পড়ল। কবর থেকে বের হয়ে সোনার দোকানে চলে গেল। গিয়ে আদিত্য দোকানদারের সাথে কথা বলে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। ঢাকায় যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাসার ভিতরে ঢুকে বাইক গ্যারেজে রেখে বাসার সদর দরজা নক করলো। কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। আদিত্য সদর দরজাটা লাগিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে লাইটটা জ্বালাতে দেখে আদিবা বিছানায় শুয়ে আছে। আদিত্য আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে লাইট অফ করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আদিবার পাশে শুয়ে পড়ল।
সকালে ঘুম ভাঙলেই দেখে আদিবার রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য উঠে আতশোয়া হয়ে বসে বলল, কি হয়েছে? এভাবে রাগী লোক নিয়ে তাকিয়ে আছো কেন? গতকাল সারা দিন কোথায় ছিলে? তুমি জানো এখানে কি হয়ে গেছে? না, কি হয়েছে? রাকিব কতটা রেগে গিয়েছিল। রাকিবের ধারণা তোমাকে ওই বাইক দিয়েছে, তুমি বাইক নিয়ে পালিয়ে গেছো, আর নাকি ফিরবে না। তোমাকে বিশ্বাস করা ওর ভুল হয়েছে। কি? ভাইয়া এইসব বলছে? হ্যাঁ, আর রাগ হওয়ার কথা ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তোমার তো কোনো খোঁজ খবর ছিল না। এখানে রাকিবের দোষ কি হবে? তাই বলে ভাইয়া আমাকে সন্দেহ করতে পারলো? পারছে। তুমি ওকে বাইকের চাবি দিয়ে আসো। তোমার বাইক দরকার হইলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে বাইক কিনে দিতাম। এইভাবে ওর বাইক নিয়ে উধাও হওয়ার কি আছে? আম্মু আব্বু কিছু বলে নাই? আঙ্কেল আন্টি তো বলছে তুমি পালাও নাই, তুমি নিশ্চয়ই কোনো কাজে গেছো। তুমি ফিরে আসবে। রাকিব ওর আব্বু আম্মুকে তোমার উপরে এত কনফিডেন্স দেখে আরো রেগে গেছিল। ও আচ্ছা। হুম তা তুমি কোথায় গেছিলে? কেন ফোন ধরো নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? একজন যে তোমাকে থাকতে দিল, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসলো, তার ফোন না ধরে ফোন বন্ধ করে রাখার মানে কি? ওই কতটা কষ্ট পেয়েছে তোমার ধারণা আছে? ও আচ্ছা। আদিত্য খাট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ওর কাগজপত্র তুলে নিল ব্যাগে। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বাইকের চাবি হাতে নিয়ে রুম থেকে বের হতে যাবে। কি ব্যাপার? এইসব নিয়ে কোথায় যাচ্ছ? গ্রামে চলে যাব। মানে? কিছু না। আদিত্য সিঁড়ি ভেঙে নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আদিবার যাবে। কি ব্যাপার? এইসব নিয়ে কোথায় যাচ্ছ? গ্রামে চলে যাব। মানে? কিছু না। আদিত্য সিঁড়ি ভেঙে নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আদিবার আম্মু আব্বু রাকিব রাহেলা বেগম সাইফুল চৌধুরী বসে আছে। আদিত্যকে দেখে রাহেলা বেগম বলল, ওই তো আদিত্য। কিরে আদিত্য, কোথায় চলে গেছিলি? ফোন কি হয়েছে তোর? আদিত্য রাকিবের হাতে চাবিটা তুলে দিয়ে বলল, গ্রামের বাড়িতে গেছিলাম, ফোনটা চার্জ নেই আর ফোনের কথা মনেও ছিল না। আদিত্য ওর পকেট থেকে ফোন বের করে রাকিবের হাতে দিয়ে বলল, ভাইয়া, টাকার জন্য একটা সময় ছিনতাই করছি। মন না চাইলেও এই জঘন্য কাজটা করতে হয়েছে। কারণ আমার না ছিল আমার বাবা মা। ছোট বোনের ক্ষুধা দেখে তার চোখের পানি সহ্য হতো না। আমার বোনটা ছিল ছোট বাচ্চাদের মতো, বুদ্ধি বিকাশ ঘটে নাই। ওই বুঝতেও পারতো না ভাইয়ার কোনো সামর্থ্য নাই তাকে কিছু কিনে নিয়ে এসে দেওয়ার। আমি নিজেই ছোট, সেখানে বোনের জন্য কিভাবে কি করব। বোন যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতো, ভাইয়া আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও, আমি আর সহ্য করতে পারছি না। আদিত্য কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। তারপর আবার বলতে লাগলো, বাবা মা কখনোই আমাদের ভাই বোনকে দিয়ে কোনো কাজ করাতো না। তাদের খুব আদরের সন্তান আমরা। হঠাৎ করে তারা আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। তাদের পাপের শাস্তি তারা পেয়ে গেছিল। অথচ আমরা দুই ভাই বোন হয়ে যাই এতিম। কেউ কখনোই আমাদের দিকে ঘুরেও তাকায় নাই। কারণ আমরা ছিলাম বাচ্চা পাচারকারীর সন্তান। আমাদের দিকে সমাজের কেউ কখনোই ভালো চোখে দেখবে না। আমার বাবা মা আমার কথাটাতে বাবা মা আমার কথাটাতে তাদের কাজ বাদ দিয়ে দিলেও পুলিশ সেই তাদের এনকাউন্টার করে মেরে ফেলে। বুঝতে পারছিলাম ছোট বোনকে নিয়ে কি করব। বোনের কান্না চিৎকার শুনে সবার বাড়িতে ভাত ভিক্ষা চাইতে গেছিলাম। কেউ আমাদের দিকে ঘুরেও তাকায় নাই। সবাই দরজা বন্ধ করে দিয়েছে, কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আদিত্য চোখের পানি ফেলতে ফেলতে বলল, চাচির পায়ে ধরেছিলাম, তার বাড়ির সব কাজ করে দিয়েছিলাম। তারপর শুনি এক মুঠো ভাত দিয়েছিল। এক মুঠো ভাত নিয়ে ঘরে ঢুকে দেখি বোনটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। প্লেট খাবার রেখে কাজের সন্ধানে বের হয়েছি, কেউ কাজ দেয় নাই। পরে উপায় না পেয়ে মূল্যবান জিনিস বিক্রি করে দেয়। সেটা দিয়ে বেশ কিছুদিন চললেও আর সংসার চলছিল না। পরে বন্ধুদের সাথে উপায় না পেয়ে ছিনতাইকারী হয়ে গেলাম। ছিনতাইকারী করে নিজের পড়াশোনা আর বোনের খাবার জোগাড় করতাম। ভাইয়া, এখন আর আমার কেউ নাই যে তোমার বাইক নিয়ে আমার পালিয়ে যেতে হবে। আমি ভাবতে পারি নাই তোমার মনে এমন একটা প্রশ্ন আসবে। ভাইয়া, আমাকে তুমি অনেক ভালোবাসা দিয়েছো, আমাকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো, এতে তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।
আদিত্যর কথা শেষ হইলে রাহেলা বেগম আদিত্যকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবার চোখে পানি চলে এসেছে। রাকিব আদিত্যকে কিছু বলতে যাবে, সাথে সাথে রাহেলা বেগম বলল, তুই জীবনে এত কষ্ট করছস, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা জীবনে এত কষ্ট করেছে, আর আমি কিনা রাজার হালে জীবন পার করছি। আর সেখানে আমার সন্তান এক মুঠো ভাতের জন্য এত কিছু করেছে। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেই দিন কেন আমি পার্কে গেছিলাম? সেদিন যদি না যেতাম তাহলে আজ এত কিছু হতো না। রাহেলা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর আব্বু আদিত্যর কাছে এসে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলো। আদিত্য ওদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, আম্মু আব্বু, প্লিজ কান্না করবে না। আমার ভাগ্য যা ছিল তাই হয়েছে, এতে আমার কোনো আফসোস নাই। তারা লোকটা খারাপ হইলেও আমাকে তারা নিজের সন্তানের মতো ভালোবেসেছে। যতদিন বেঁচে ছিল আমাকে ততদিন অনেক ভালোবাসা দিয়েছে। রাগে তাদের উপরে রাগ হতো, কিন্তু এখন বুঝি তারা পেটের দায়ে এমন করছে। কারণ এই সমাজের মানুষগুলো কাউকে ভালো হতে দেয় না। কেউ ভালো হতে চাইলেও তাকে খারাপ বানিয়ে ছাড়ে। যাই হোক, আদিবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমি জানি না তুমি আমাকে কি করবে। তুমি আমায় যে শাস্তি দাও আমি মাথা পেতে নিব, তাও এইটা আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে সত্যিটা না বলে আমি মরেও শান্তি পাবো না। রাফি, এসব কি বলছিস? রাফি, তোকে না বললাম। রাফি মানে? হ্যাঁ রাফি, আদিত্য তোর হারিয়ে যাও ভাই। সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকালো। রাকিব আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই আমার, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি রাগে রমাথায় তোকে অনেক বাজে কথা বলছি। আসলে মাথা ঠিক ছিল না। রূপা আমাকে কল দিয়ে অনেক অপমান করে, যার কারণে আমার মাথা বিগড়েছিল। ভাইয়া, আমাকে ছাড়ো। আমার তোমার উপরে রাগ নাই, শুধু খারাপ লাগছে অতটুকু। যাই হোক, আদিবা, যেটা বলতে চাইছিলাম। বলো। আদিবা, আমি যদি বলি আমি তোমার ধর্ষক, তাহলে তুমি আমায় কি করবে? আদিত্যর কথা শুনে আদিবা কয়েক পা পিছিয়ে গেল। আদিবার আব্বু আম্মু দাঁড়িয়ে গেল। আদিবার আম্মু বলল, কি এসব কি বলছো? ঠিক বলছি, আমি সেই ছেলে। আর এই যে তোমার গলার চেন। আদিত্যর হাতের চেনটা দেখে আদিবার যেন হাত পা কাঁপতে লাগলো। আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন করলে আমার সাথে এমন? সেদিন তো তোমার হাত জোর করে বলেছিলাম আমায় ছেড়ে দাও, যত টাকা লাগে আমি তোমায় দিব। তারপরও তো তুমি আমায় ছাড়ো নাই। আদিত্য, তুমি আমার সাথে এমন কেন করলে? আদিবা আস্তে আস্তে কথাগুলো বলে লাস্টে চিৎকার করে বলল। আদিত্য ভয়ে কেঁপে উঠল। আদিত্য আদিবার পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন কিভাবে কি করে ফেলছি আমি নিজেও জানি না। আমি তোমার সাথে অন্যায় করার পর আমি একটা দিনও শান্তিতে ঘুমাতে পারি, তাই মাথা পেতে নিব। আদিবা রেগে গিয়ে আদিত্যকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, তোর কোনো ধারণা আছে তোর জন্য আমাকে কত কি সহ্য করতে হয়েছে? তোর সামান্য ভুলের জন্য আমার লাইফটাই জাহান্নাম হয়ে গেছিল। আবার আমাকে ধর্ষে আমাকে বিয়ে করে নিজের পাপ কমাতে চাইছো নাকি? আদিবা ওর ফোন বের করে পুলিশকে কল করতে গেলে রাকিব রাহেলা বেগম আদিবাকে বুঝাতে গেলে আদিত্য ওদের থামিয়ে দিয়ে বলল, আম্মু ভাইয়া থামো, আমি অন্যায় করছি, আমার এটার শাস্তি পেতে হবে। আদিবা দেখো, আমার ভাই তোমার সাথে অন্যায় করছে। আমার ভাই যদি খারাপ হতো তাহলে তোমাকে কখনোই সব সত্যি বলতো না। আর তোমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, ওকে ধরার কোনো সুযোগও ছিল না। দেখো, আমার ভাইকে পুলিশে দেবে না, বলে দিলাম। আদিবা কোনো কথা না বলে পুলিশকে কল দিয়ে বলে দিল। আদিত্য ওর আম্মু ভাই আব্বুকে বুঝাতে লাগলো। এর ভেতরে আদিত্যকে পুলিশ ধরে নিয়ে গেল। আদিবা হাঁটু গেড়ে বসে পড়লো। রাহেলা বেগম পুলিশদের বলতে লাগলো, স্যার, আমার সন্তানকে ছেড়ে দেন। ওই ছোট মানুষ, বুঝতে পারে নাই। প্লিজ স্যার, ওকে ছেড়ে দেন। রাহেলা বেগমের কোনো কথা শুনলো না। আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিত্য আদিবার দিকে মুচকে হাসি দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমি এখন নিজের ভিতরে কিছুটা হইলেও শান্তি পাচ্ছি। আম্মু আব্বু ভাইয়া, কান্না করো না। আমি জানি না আমার কি হবে। আমার বোনের কবরটা সুযোগ হইলে একটু খোঁজ খবর নিও। জঙ্গল দিয়ে ভরে গেলেও একটু পরিষ্কার করে দিয়ে এসেছো। আদিত্য চলে গেল পুলিশের গাড়িতে উঠে। রাকিব রেগে আদিবাকে বলল, তো শান্তি হয়েছে তো, তাই না? এখানে বসে নাটক করিস না, যা এখন এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুই ভালো করেই জানোস, যা এখান থেকে। আদিবার আব্বু আম্মু আদিবাকে নিয়ে চলে গেল।
রাহেলা বেগম, রাকিব, সাইফুল চৌধুরী পুলিশ স্টেশনে চলে গেল। আদিত্যকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো। আদালতে নিয়ে গেলে আদিত্য সব স্বীকার করে নেয়। আদিত্যকে 10 বছরের জেল দিয়ে দেয়। এটা শুনে রাহেলা বেগম জ্ঞান হারিয়ে ফেলে। সাইফুল চৌধুরী থ হয়ে বসে পড়ে। আদিত্য আদিবার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আদিত্যর হাসিতে আদিবার বুকের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো। আদিত্য, সাইফুল চৌধুরী আর রাকিবের সাথে একবার কুশল বিনিময় করে পুলিশের সাথে চলে যেতে লাগলো। আদিবা সহ্য করতে না পেরে আদিত্যর পিছনে ছুটে যেতে লাগলো। আদিত্যকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেন এমন করলে? আমি তো সব তুলে নিতে চেয়েছিলাম, তারপরও কেন আমার কথা শুনলে না? সব দোষ নিজের কাঁধে কেন তুলে নিলে? স্বীকার করতে বারবার না করা সত্ত্বেও কেন স্বীকার করলে? আদিবা কান্নায় আদিত্যর শার্ট ভিজে ফেলতে লাগলো। আদিত্য পিছনে ঘুরে আদিবার চোখ মুছে দিয়ে বলল, আমি যে পাপ কাজ করছি, আমাকে শাস্তি পেতে হতো, আমাকে ফাঁসি দিলেও আমি হাসি মুখে বিদায় নিতাম। সেখানে আমাকে শুধু 10 বছরের জেল দিয়েছে। আর জেল খাটার আমার অভ্যাস আছে। শুনো, কান্না করো না, তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। আর হ্যাঁ, ভালো কোনো ছেলেকে বিয়ে করে নিও। আর হ্যাঁ, ভুলেও আর কখনোই আত্মহত্যার পথ বেছে নিবে না। ভালো থাকো। আদিত্য শেষবারের মতো আদিবার কপালে চুমু দিয়ে পুলিশ আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিবা আদিত্যর হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে যেতে দিব না। আদিত্য, তুমি যাও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমায় ছেড়ে দাও। আমার প্রতি ভালোবাসা না, এটা আমার প্রতি তোমার আবেগ। চিন্তা করো না, সব আবেগ চলে যাবে আস্তে আস্তে। আদিত্য আদিবার থেকে নিজের হাত সরিয়ে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আদিবা হাঁটু করে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। আদিবার কান্নাগুলো কেন জানি সহ্য হচ্ছিল না। আদিবার কাছে ছুটে যেতে ইচ্ছে করলে আদিত্য ছুটে যেতে পারবে না। আদিত্য মুখ ঘুরিয়ে নিল। 10 বছর পর আদিত্য জেলখানা থেকে বের হইলে দেখতে পেল সাইফুল চৌধুরী, রাকিব, রূপার সাথে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আদিত্য বুঝতে বাকি রইল না এটা কে। আদিত্য গিয়ে সোজা বাচ্চাটাকে কোলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে বলল, চাচ্চু, কেমন আছো? আদিত্যর কথা শুনে পিচ্ছিটা বলতে লাগলো, আমি তো ভালো আছি, চাচ্চু তুমি কেমন আছো? বাচ্চাটার কথা শুনে আদিত্য কপালে চুমু দিয়ে আদিত্য, সাইফুল, রাকিব, রূপার দিকে তাকিয়ে, আমিও অনেক ভালো আছি। আমার চাচ্চুটাকে দেখে আব্বু, ভাইয়া, ভাবি কেমন আছেন? সাইফুল, রাকিব আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্যকে সাইফুল চৌধুরী চুমু দিলে বাচ্চাটা বলে, দাদু ভাই চাচ্চুকে কিস দিল, আমাকে তো দিলে না। বাচ্চাটার কথা শুনে সবাই হেসে দিল। 5 জন গাড়িতে উঠে বসলো। সবার খোঁজ খবর নিতে লাগলো। বাসায় পৌঁছে সদর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলে ভিতর থেকে রাহেলা বেগম দৌড়ে দরজা খুলে আদিত্যকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদিত্য রাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, আম্মু, কান্না করছো কেন? আমি তো ফিরে এসেছি। এটা আনন্দের কান্না। ভিতরে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে নিজ হাতে খাওয়াবো। ওকে আম্মু, আমি এখনই যাচ্ছি। আদিত্য সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। রুমে গিয়ে বারান্দায় গিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়নার সামনে নিজের চেহারা দেখে মুচকে একটা হাসি দিল। চোখের অশ্রু পড়তেই সাথে সাথে মুছে ফেলে নিচে চলে গেল। আদিত্য নিচে গেলে রাকিবের ছেলে আদিত্যর কোলে উঠল। আয়নার সামনে নিজের চেহারা দেখে মুচকে একটা হাসি দিল। চোখের অশ্রু পড়তেই সাথে সাথে মুছে ফেলে নিচে চলে গেল। আদিত্য নিচে গেলে রাকিবের ছেলে আদিত্যর কোলে উঠল। আদিত্য টেবিলের সামনে বসলে রাহেলা বেগম আদিত্যকে খাওয়াই দিতে লাগলো। আদিত্য রূপার দিকে তাকিয়ে বলল, কি ভাবি, সেই তো আমার ভাবি হয়ে গেছেন। কি আর করার, দুষ্টু একটা দেবর থাকলে সেখানে বিয়ে না করে কি আর থাকা যায়? তাই নাকি? হি হি হি, ভালোই করে। এখন আর আমি কিছু বলবো না, কারণ এখন তোমাদের বিয়ে হয়ে গেছে। তোমাদের ঝগড়া তোমরা মিটিয়ে নাও গো। ভাবি, তোমার বান্ধবীর কি খবর? আদিত্যর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ কোনো কথা বলল না। রাহেলা বেগম বলল, আদিত্য, আমি এই মেয়ের নাম শুনতে চাই না। আম্মু, রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? ওই মেয়ের জন্য তোকে 10 বছর জেল খাটতে হলো। আর এত ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করলো। কই, ওই দিন তো তোকে দেখতে গেল না। তোর সামনে সব নাটক করছে। আম্মু, তুমি ওকে ভুল বুঝছো। ওই আমার সাথে প্রতি সপ্তাহে দেখা করতে গেছে। আমি তোমাদের কাউকে কিছু বলি নাই, কারণ তোমরা ওর কথা শুনতে রাজি ছিলে না। আমি ওকে অনেকবার বুঝাইছি আমার জন্য অপেক্ষা না করতে। ওই শুনে নাই। 1 মাস আগে আমি ওর সাথে অনেক ঝগড়া করছি। ওকে আঘাত দিয়ে কথা বলেছিলাম, যার কারণে আর আমার সাথে দেখা করতে আসে নাই, কিন্তু আমার জন্য খাবার পাঠিয়েছে।
আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু ওর মুখ দেখতে চাই না। আদিত্য ওর আম্মুকে বুঝাতে লাগলো। অনেক বোঝানোর পর রাহেলা বেগম বলল, তোর যেটা ভালো মনে হয় তাই কর। আচ্ছা আম্মু, আমি আর খাবো না। আমি গ্রামে যাব, বুনুর কবরে জিয়ারত করব। আমিও যাব, তোকে একা কোথাও ছাড়বো না। আচ্ছা। আদিত্য রাকিবের সাথে বের হয়ে গেল। গ্রামের বাড়িতে গিয়ে আদিত্য ওর বোনের কবর দেখে অবাক হয়ে গেল। আদিত্য ওর ভাইকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাইয়া আমার বোনের কবরের এত যত্ন নেওয়ার জন্য। ওই তো আমারও বোন হয়, যেখানে তুই আমাদের উপরে একটা দায়িত্ব দিয়েছিস সেটা না পালন করে কিভাবে থাকে। আদিত্য খুশি হয়ে গেল ওর ভাইয়ের কথা শুনে। আদিত্য আর রাকিব জিয়ারত করে নিল। কবর থেকে বের হয়ে আদিত্য ওর বাড়িতে চলে গেল। আদিত্যকে দেখে ওর চাচা চাচি এগিয়ে আসলো। আদিত্য কিছু বলল না। আদিত্যর চাচা চাচি নিজের সন্তানের জন্য ক্ষমা চাইলে আদিত্য প্রথমে কিছু না বলে পরে বলল, আমার আপনাদের উপরে রাগ নাই। আপনার ছেলে ভুল করছে, আমি তাকে কবরে শুইয়ে দিয়েছি। এখানে আর কাউকে কিছু বলার নাই। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ভালো থাকবেন। আদিত্য কথাটা বলে রাকিবকে নিয়ে ঢাকায় চলে আসলো। ঢাকায় এসে রাকিবকে বলল, ভাইয়া তুমি বাসায় চলে যাও, আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে যাচ্ছি। ওকে, নিয়ে আসবি। হুম। আচ্ছা, তুই তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যা। আচ্ছা। আদিত্য রাকিবকে বাসায় নামিয়ে দিল। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া আদিবার বাসার ঠিকানাটা দিবে? না মানে আমি ওনার অফিস চিনি, বাসা চিনি না। নিজের শ্বশুর বাড়ি নিজেই চেনোস না? তুই ওর অফিসে যা, ওই মনে হয় অফিসে আছে। আর আমি ঠিকানা তোকে টেক্সট করে দেই। ও তোর তো স্মার্টফোন নাই। রাকিব কথাটা বলে আদিত্যকে ঠিকানাটা বলে চলে গেল। আদিত্য বাইক নিয়ে সোজা আদিবার অফিসের সামনে চলে গেল। আদিত্য অফিসের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেই জানতে পারলো আদিবা দেশের বাইরে চলে গেছে, অফিসে আসে নাই। আদিত্য বাইক নিয়ে সোজা আদিবার বাসার সামনে গেলে তখনই একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে আদিবাকে নামতে দেখে আদিত্য ডাক দিলে আদিবা পিছনে ঘুরে তাকায়। আদিত্যকে দেখে দৌড়ে আদিত্যর কাছে এসে জড়িয়ে ধরলো। আদিত্য আদিবার এমন অবস্থা দেখে বলল, এ কি করছো? সবাই তাকিয়ে আছে। দেখুক গা, আমি পরপুরুষকে জড়িয়ে ধরি নাই, আমি আমার স্বামীকে ধরেছি। তুমি না দেশের বাইরে গেছো? আজকে আসলাম। তোমাকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু মিটিংটা শেষ করে দেশে আসতে আসতে 3টা বেজে গেল। কিন্তু তুমি এখানে কি করছো ভেতরে যাওয়া বাদ দিয়ে? আমি আসলাম, তুমিও আসলে। ভালোই হয়েছে, চলো বাসায় যাই। তোমাকে নিয়ে যেতে এসেছি। ভেতরে চলো। আদিত্য বাইক নিয়ে ভিতরে গিয়ে বাইক রেখে আদিবার সাথে ভিতরে গেল। আদিত্য আদিবার আব্বু আম্মুকে সালাম জানালে আদিবার আম্মু বলল, আদিত্য তুই এখানে? আজকে ছাড়া পেয়েছি। আঙ্কেল আন্টি, আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। তোমার বউ তুমি নিয়ে যাবে? এখানে আমরা না বলার কি? যাই হোক, তুমি এসেছো, এখান থেকে যাও। থেকে যাও না। আচ্ছা। আদিবা খুশি হয়ে আদিত্যর হাত টেনে ধরে নিজের রুমে নিয়ে গেল। আদিবার পাগলামি দেখে আদিত্য বলল, তুমি কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ নাকি? আমার বয়স হতে পারে, কিন্তু আমার মনটা এখনো ছোটদের মতো আছে। তাই নাকি? যাও, ফ্রেশ হয়ে নাও। আদিত্যকে আদিবা বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্য বালিশটা কোলে নিতে যাবে, দেখে তখন ওর ছবি। আদিত্যর মুখে মুচকি হাসির রেখা ফুটে উঠল। সমাপ্ত।